আসসালামু আলাইকুম অ্যান্ড এ ভেরি গুড মর্নিং টু অল বাচ্চা কাচ্চারা। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো তোমাদের যাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিছুদিন পর পরীক্ষা, তোমাদের জন্যই কিন্তু আজকে হচ্ছে আমাদের একটি স্পেশাল ক্লাস। সেটা হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ ম্যারাথন ক্লাস। সেই ঐতিহাসিক ম্যারাথন ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের দিনটা হচ্ছে খুবই বৃষ্টি স্নাত একটা সুন্দর সকাল। তো অনেকে হচ্ছে হয়তো ঘুমাচ্ছ, কিন্তু দেখো ভাই কিন্তু তোমাদের ক্লাস নেওয়ার জন্য একদম ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে চলে আসছে। যেহেতু হচ্ছে তোমরা যারা ঢাকায় আছো তোমরা মোটামুটি জানো যে হচ্ছে একটু বৃষ্টি হলে ঢাকার রাস্তাঘাটের অবস্থা একেবারে রফা দফা হয়ে যায় আর কি, একদম পানি টানি উঠে একাকার। সো এই জন্য তোমাদের ক্লাসটা শুরু করতে কিছুটা লেট হয়েছে। সো এই জন্য ভাই আন্তরিকভাবে দুঃখিত। তো তোমরা যারা যারা হচ্ছে ক্লাস করতেছো তোমরা সবাই আই এডুকেশন সায়েন্স পেজটা থেকে ক্লাস করে ফেলতে পারো, কারণ এটা এট এ টাইম বিভিন্ন জায়গায় যাচ্ছে। সো ভাইয়া হচ্ছে সব জায়গা থেকে তার কমেন্টস পড়তে পারবো না, তোমরা যারা ক্লাস দেখতেছো আই এডুকেশন সায়েন্স এই পেজটা থেকে ক্লাস দেখে নিতে পারো। ওই পেজের মধ্যে কমেন্টস করলে ভাই হচ্ছে তোমাদের প্রশ্ন বা হচ্ছে কমেন্টসগুলো এখান থেকে অ্যান্সার করে ফেলতে পারবো। অ্যান্ড তোমরা মোটামুটি হচ্ছে অনেকেই আমাদের এই প্ল্যাটফর্মের সাথে ফ্যামিলিয়ার। তোমরা জানো যে হচ্ছে ভাইয়ের ক্লাস করতে জাস্ট তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে যে তোমার একটা নোট খাতা বা নোটবুক, আর একটা হচ্ছে তোমার কলম, আর হচ্ছে তোমার মাথা। সো এই তিনটা জিনিসপাতি নিয়ে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি এবং তোমরা হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে ঝাঁপাই পড়ো। ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু দিস ম্যারাথন ক্লাস। সো ক্লাস শুরুর আগে তোমাদেরকে হচ্ছে এই যে এই পেজটার কথা ভাবে বলছিলাম, তোমরা হচ্ছে এডুকেশন সায়েন্স এই পেজটা থেকে তোমাদের ক্লাসগুলো করে ফেলতে পারো। এবং এই ক্লাসে কিন্তু তোমরা ধারাবাহিকভাবে হচ্ছে তোমাদের সায়েন্সের স্পেশালি এই ইউনিটের যে চারটা সাবজেক্ট ফিজিক্স, ম্যাথস, বায়োলজি, কেমিস্ট্রি চারটার ক্লাস পেয়ে যাবা। যেমন গতকালকে তোমরা তোমাদের মুন্না ভাইয়ের সাথে ফিজিক্স ক্লাস করে ফেলছো রাত 9টার সময়। আজকে হচ্ছে তোমাদের হায়ার ম্যাথ ক্লাস। তারপর মঙ্গলবার তোমাদের বায়োলজি ক্লাস, সেটা হচ্ছে সন্ধ্যা 7:30টায়। আর বুধবার হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ক্লাস, সেটা হচ্ছে সন্ধ্যা 7:30টায়। সো তোমরা কিন্তু ফ্রিতেই এই ক্লাসগুলোর প্রিপারেশন তোমরা নিয়ে নিতে পারো। এবং তোমরা যারা যারা ক্লাস করতেছো তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে জানিয়ে দাও যাতে তারাও তোমাদের সাথে ক্লাসটা করে ফেলতে পারে। আচ্ছা, তারপর আসো আমরা হচ্ছে একটু সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ এই জিনিসটা নিয়ে একটু কথা বলে। ধরো তোমরা যারা প্রথমবার একটু জাস্ট ছোটোখাটো কয়েকটা রিজনে তোমাদের কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিতে বা ড্রিম যে ইউনিভার্সিটি ছিল সেখানে পৌঁছাতে পারো নাই, তোমাদের কিন্তু হচ্ছে চিন্তার কোনো কারণ নেই। সেকেন্ড টাইমে মোটামুটি বাংলাদেশের সবকটি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায়, ঢাকা ইউনিভার্সিটি আর জগন্নাথ ইউনিভার্সিটি বাদে মোটামুটি সবকটা পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া যায়। তো তোমরা তোমাদের স্বপ্নটাকে আরও একবার হচ্ছে একটু নাড়াচাড়া দাও যাতে হচ্ছে এইবার তোমরা গ্রেফ করে ফেলতে পারো এবং তোমাদের সেই স্বপ্ন পূরণের জন্যই কিন্তু আমাদের এডুকেশন সায়েন্স টিম সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ নিয়ে আসতেছে। এখানে হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজির প্রত্যেকটারই মোটামুটি 3টা করে ক্লাস। তুমি যদি হচ্ছে এখনই ভর্তি হয়ে যাও তাহলে মাত্র 3,699 টাকা দিয়ে তুমি হচ্ছে ভর্তি হয়ে ফেলতে পারো এবং তোমাদের জন্য তো থাকতেছে লেকচার শিট। আচ্ছা, তারপর চলো হচ্ছে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। অনেক বিজ্ঞাপন হয়েছে। তো আজকের ক্লাসে আমরা কি পড়বো, এখন হচ্ছে আমরা আবার একটু এনার্জেটিক হয়ে যাই। শোনো, ম্যাথস খুব ইন্টারেস্টিং জিনিস। তোমরা যারা ভয় পাও, ম্যাথস কিন্তু ইজি না, ম্যাথস কঠিনও না, ম্যাথস হচ্ছে ইন্টারেস্টিং। সো জিনিসটাকে ফিল করবা আর কি, ইন্টারেস্টিং হওয়ার মতো ফিল করবা, তাইলেই আর কি হয়ে যাবে। তো তোমাদের কাজ হচ্ছে জাস্ট শুধুমাত্র খাতার কলম নেওয়া, শুধুমাত্র খাতার কলম নিয়ে ভাইয়ের সাথে আজকে ক্লাসটা করে ফেলা, তাইলেই হয়ে যাবে। বুঝছো কি করবা? তোমার কাজ হচ্ছে আজকে দুইটা, খাতা কলম, আর হচ্ছে তোমার মাথা তো সাথেই আছে, তো তোমার দুইটা জিনিস নিতে হবে, একটা হচ্ছে খাতা আর কলম। তো ভাইয়া হচ্ছে আজকে তোমার বিগত 2 বছরের যে তোমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা হচ্ছে তোমাদের যে ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত যে 7টা কলেজ ছিল সেখানের যে কোশ্চেন প্যাটার্ন সেগুলো নিয়ে আলোচনা করবো এবং হচ্ছে আমরা এই কোশ্চেন ব্যাংক বোর্ডটা সলভ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। দেখো, তোমাকে ফার্স্টে বলে দিচ্ছি x ইকুয়ালস টু +-2 এবং y ইকুয়ালস টু +-2 সরলরেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। আচ্ছা, তুমি দেখো তো তোমার এখানে x এর দুইটা ভ্যালু দেয়া আছে। দেখো, একবার x এর মান হচ্ছে 2, আবার x এর আরেকটা মান হচ্ছে -2 বা -2। তারপর তুমি দেখো সেমভাবে তোমার y এরও দুইটা ভ্যালু দেওয়া আছে, y ইকুয়ালস টু 2 এবং y ইকুয়ালস হচ্ছে তোমার -2, রাইট? এখন তোমাকে বলছে যে এটা দ্বারা গঠিত একটা ক্ষেত্রের ক্ষেত্রফল কত। আচ্ছা, তো মোটামুটি এই যে জিনিসটা এখানে তোমার সরলরেখার বা চারটা সরলরেখা দেওয়া আছে কিন্তু x ইকুয়ালস টু 2, x ইকুয়ালস টু -2, আবার y ইকুয়ালস টু 2, y ইকুয়ালস টু -2। তুমি কি জানো যে এই সরলরেখাগুলো দেখতে কেমন হবে? দেখো, x ইকুয়ালস টু 2 আর x ইকুয়ালস টু -2 এই দুটো সরলরেখা হবে কাইন্ড অফ হচ্ছে এরকম। মানে তুমি যে আবদ্ধ যে ক্ষেত্রফলটা পাবা
এক্স ইকুয়ালস টু সামথিং মানে কি বলো, এক্স ইকুয়ালস টু সামথিং মানে কি, কোন অক্ষের উপর লম্ব বলো। এই যে তুমি হচ্ছে তখন এই যে এরকম এইরকম হচ্ছে তুমি একটা এরকম তুমি হচ্ছে একটা জিওমেট্রিক্যাল শেপ একটা অবজেক্ট পাবা, এই যে এরকম। তো এখন তোমার কাজ হচ্ছে এই যে তুমি অবজেক্টটা পাইছো, এই অবজেক্টটুকুর যে ক্ষেত্রফল বা এই যে জিওমেট্রিক্যাল শেপ যে জিনিসটা পাইছো সেটুকুর ক্ষেত্রফল বের করে ফেলা। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একটা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো আমি ধরে নিলাম যে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। তোমরা কি জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট? আচ্ছা, তো এখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা কই পাবো? ওই হিসাবে হচ্ছে আমরা যাবোই না। আমরা হচ্ছে দেখো এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে আমরা হচ্ছে যে ডেল এক্স মানে এক্সের যে ডিফারেন্স, এক্স অক্ষর যে ডিফারেন্স সেটা এবং ওয়াই অক্ষর যে ডিফারেন্স সেটুকু নিয়ে হচ্ছে কাজ করে ফেলবো। দ্যাট মিনস ডেল এক্স ইন্টু হচ্ছে তোমার ডেল ওয়াই। এখন কথা হচ্ছে ভাইয়া ডেল এক্স মানে কি? তোমার এই যে এইটুকুর ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা বের করো। 2 মাইনাস অফ মাইনাস 2 কত হয়? 4। সেমভাবে তুমি ডেল ওয়াই বের করো, ডেল ওয়াই ইকুয়ালস টু কত হবে? দেখো 2, এটা থেকে এটাকে মাইনাস করো, মাইনাস অফ মাইনাস 2, দ্যাট মিনস এটার মান হচ্ছে তোমার 4। তাহলে ডেল এক্স ইন্টু ডেল ওয়াই কত হবে? ডেল এক্স ইন্টু ডেল ওয়াই হচ্ছে তোমার 4 ইন্টু হচ্ছে 4, দ্যাট মিনস হচ্ছে তোমার 16। তাহলে এই যে আবদ্ধ যে ক্ষেত্রফলটা তুমি পাচ্ছ, আবদ্ধ যে ক্ষেত্রফলটা তুমি পাচ্ছ সেটার ক্ষেত্রফল কি? সেটার ক্ষেত্রফল হচ্ছে তোমার 16। তাহলে দেখো তো তোমার কোনো অপশনে 16 আছে কিনা, সেটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে, সেটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার বিতে। ক্লিয়ার? আচ্ছা, তারপর আসো দেখো কি বলছে যে কোনো বস্তুকোণের উপরস্থ একটি বিন্দুতে 3 নিউটন, 5 নিউটন এবং 7 নিউটন, দেখো মোটামুটি হচ্ছে তোমার 3টা বল কাজ করতেছে। একটা 3 নিউটন, আর একটা 5 নিউটন, আর একটা হচ্ছে তোমার 7 নিউটন মানের বলদ্বয় ক্রিয়া করে। আবার এখানে বলে দিচ্ছে সাম্যাবস্থার সৃষ্টি করতেছে। বেশ ভালো কথা, সাম্যাবস্থার সৃষ্টি করতেছে। আচ্ছা, সাম্যাবস্থার সৃষ্টি করতেছে মানে কি? যে তোমার হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম একটা পজিশনে আছে, মানে নড়াচড়া করতেছে না। আচ্ছা, তাহলে প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো তাহলে হচ্ছে আমরা এখানে সামান্তরিক ফর্মুলাটা চাইলে অ্যাপ্লাই করে ফেলতে পারি। সামান্তরিক যে সূত্রটা ছিল সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারি। তাহলে ধরো এই দুইটা বল যেহেতু 3টা বলই লব্ধি অবস্থায় আছে এবং সাম্যাবস্থায় আছে, তাহলে আমি যে কোনো দুইটা বলের লব্ধি হবে কি? যে কোনো দুইটা বলকে হচ্ছে নিয়ে আমি কাজ করতে পারবো এবং আরেকটা বল হবে তার লব্ধি। তাহলে এখন আমাকে বলছে প্রথম দুইটা বল, তাহলে আমি প্রথম দুইটিকে আমার প্রয়োগকৃত বল ধরবো, আর আরেকটা বল কি হবে? আরেকটা বল হবে হচ্ছে তাহলে তার লব্ধি, আরেকটা বল হবে হচ্ছে তার লব্ধি। তাহলে তুমি দেখো তুমি এখান থেকে কি পাচ্ছ? তুমি এটাকে ধরো, এটাকে যদি তুমি হচ্ছে লব্ধি ধরো, দ্যাট মিনস হচ্ছে দিস ইজ আর বা রেজাল্ট্যান্ট ফোর্স। আর এই দুইটা বলকে তাহলে তুমি একটাকে পি ধরতে পারো, একটা হচ্ছে কিউ ধরতে পারো, যে হচ্ছে আমরা কনভেনশনাল ওয়েতে আমাদের নর্মাল যে হচ্ছে ফর্মুলাটা করি। তার মানে আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন তোমাকে বের করতে বলছে কি এই প্রথম দুইটা বলের মধ্যবর্তী কোণ, তাই তো? আচ্ছা, তাহলে তুমি এখান থেকে লিখতে পারো না 7 স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 কজ আলফা। ব্যাস, এই আলফা এখন তুমি বের করে ফেলতে পারবা। তাহলে তুমি এখন বের করে ফেলো তো, বাকি টিকেট করে দিতে হবে। 7 স্কোয়ার মানে হচ্ছে তোমার 49 ইকুয়ালস টু 9 প্লাস 25 প্লাস 3 দুগুণে 6, 5 6 30, 30 কস আলফা। সবাই বুঝছি এইটুক? এখন তুমি জাস্ট এখান থেকে পারবা না কজ আলফার ভ্যালুটা বের করে ফেলতে? পারবা না বলো? দেখো তো কীভাবে বের করা যায়। ধরো তুমি হচ্ছে এখান থেকে 49 থেকে আগে 9 মাইনাস করো, তাহলে কত আসে? 40। 40 থেকে এখন তুমি 25 মাইনাস করো, 40 থেকে এখন তুমি 25 মাইনাস করো, কত আসে বলো? 15। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ 15 ইকুয়ালস টু 30 কজ আলফা। তাহলে তো হয়েই গেল। তাহলে কজ আলফা ইকুয়ালস টু হোয়াট? কজ আলফা ইকুয়ালস টু 15/30, দ্যাট মিনস হচ্ছে তোমার কত? হাফ। এখন তোমাদের প্রত্যেকের হচ্ছে আমি জানি প্রত্যেকের হচ্ছে কজ কত ডিগ্রির মান হাফ সেটা তোমাদের মুখস্থ, এটা আমি জানি। তাহলে আলফা ইকুয়ালস টু কত? 120 ডিগ্রিজ, রাইট? কারণ কজ আলফা ইকুয়ালস যদি হাফ হয় বা কজ 120 ডিগ্রিজের মান হচ্ছে কত বলো? কজ 120 ডিগ্রিজের মান কত? অ্যাকচুয়ালি কজ 120 ডিগ্রিজের মান হচ্ছে মাইনাস হাফ। আমি জানি তোমরা এই ভুলটা করবা। কজ 120 ডিগ্রিজের মান হচ্ছে কত? মাইনাস হাফ। এই যে কজ 120 ডিগ্রিজের মান হচ্ছে কিন্তু মাইনাস হাফ। সো তোমরা হচ্ছে সাধারণত এই হাফ দেখলে এই জিনিসটাকে বসাই দাও। এটা কিন্তু করা যাবে না, আর কখনো করা যাবে না এটা, আর কখনো কিন্তু এই কাজটা করা যাবে না। এখানে কিন্তু তোমার হাফ আসছে, মাইনাস হাফ না। তো অনেকেই হচ্ছে ওই যে কজ এটাকে মাইনাস হাফ ধরে ফেলো, এটা কিন্তু করা যাবে না। কজ 60 ডিগ্রিজের মান হচ্ছে হাফ, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? 60 ডিগ্রিজ। ওকে, সো এই ভুলটা কিন্তু আর কেউ কখনো করবা না।
যে জাস্ট তোমার হাফ থাকলেই তোমরা হচ্ছে এটাকে মাইনাস হাফ হিসেবে কল্পনা করে নাও। মাইনাস হাফ হিসেবে কল্পনা করে নাও, এটা কিন্তু আর করা যাবে না। তারপর আসো দেখো, আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন একটা ম্যাথ, এটা হচ্ছে তোমার ওই 24-25 সেশনের আর কি, সরি হ্যাঁ 24-25 সেশনের। তাহলে দেখো ইন্টিগ্রেশন করতে বলছে লন এক্সকে, এক্সের সাপেক্ষে। তো তোমার লোয়ার লিমিট হচ্ছে 1 আর আপার লিমিট হচ্ছে ই। আচ্ছা, লোয়ার লিমিট আপার লিমিট আমরা পরে যাব, আগে হচ্ছে আমরা নর্মাল এটাকে ইন্টিগ্রেশন করে ফেলি, লন এক্স ডিএক্স। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব কিভাবে জানো? এটাকে ইন্টিগ্রেশন করব হচ্ছে আমরা ওই যে ইন্টিগ্রেশন করার জন্য আমাদের মনে আছে আমরা ছোট্ট থাকতে, আরে কই গেল এটা, আবার কই থেকে আসলো? বারবার এটা কেন আসতেছে বলো তো? আচ্ছা হোয়াটএভার, দেখো আমরা ছোট্ট থাকতে এই যে একটা রুল শিখছিলাম, লি মনে আছে? এল দিয়েছিল লগারিদম, আই দিয়েছিল ইনভার্স ত্রিকোণমিতি বা ইনভার্স, এ দিয়েছিল অ্যালজেব্রা, টি দিয়েছিল ত্রিকোণমিতি, আর ই দিয়েছিল এক্সপোনেন্ট মানে ই এর যে ফাংশনগুলো সেইগুলা। লেফটে যত লেফটে থাকবে সেটাকে ধরতাম হচ্ছে আমরা ইউ, আর কম্পারেটিভলি রাইটে যেটা থাকবে সেটাকে ধরতাম হচ্ছে আমরা ভি। এবং আমরা কিন্তু জানি ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, এটার ফর্মুলা হচ্ছে এই যে দেখো, যারা ভুলে গেছো, ইউ ভি ডিএক্স মাইনাস, আবারও হচ্ছে তোমার এই যে এইভাবে পড়বা ইউ ভি ডিএক্স। তারপর এই যে ইন্টিগ্রেশনটার জন্য তোমাকে আরও একবার ইন্টিগ্রেশন করতে হবে, সো তুমি চাইলে এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারো, ডিএক্স শেষ। তাহলে দেখো তোমার এখানে এই যে লন এক্স আছে, এখন এই যে লন এক্স, এই জিনিসটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো না? দেখো তো, এই লন এক্স ইন্টু 1 ডিএক্স লেখা যায়, ডেফিনেটলি লেখা যায়। এখন এই যে 1, এই 1 কি? এই 1 তো হচ্ছে তোমার একটা অ্যালজেব্রিক ফাংশন, রাইট? তাহলে এই 1কে হচ্ছে দেখো এই দুইটার মধ্যে লগারিদম হচ্ছে আগে, অ্যালজেব্রা হচ্ছে আমার পরে। তাইলে এই লন এক্সকে আমি ধরবো ইউ, আর 1কে ধরবো হচ্ছে আমি ভি। তাহলে এখন আমি জাস্ট ইউ এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি। ইউ এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? ইউ মানে হচ্ছে তোমার লন এক্স ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অফ ডিডিএক্স অফ কি? লন এক্স। ওকে ফাইন, মানে ইউ ডিডিএক্স অফ কি ছিল? দেখো ডিডিএক্স অফ ছিল হচ্ছে তোমার ইউ, তার মানে আমি লিখবো লন এক্স ইন্টু হচ্ছে কি তোমার এই যে 1কে হচ্ছে আমি আবার এখন ইন্টিগ্রেশন করব। 1কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? 1কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলো? তারপরে পুরোটাকে হচ্ছে আমি আরেকবার ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে দেখো লন এক্সের মতো করে থাকবে, যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে হয়ে যায় হচ্ছে এক্স। এগুলো তো এখন নতুন করে তোমাদের বোঝানোর কিছু নাই। তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে তুমি পাবা 1 ইন্টু এক্স, দ্যাট মিনস হচ্ছে তোমার এক্স মাইনাস ইন্টিগ্রাল অফ, এই যে দেখো লন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি পাও? সরি, লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি পাও? লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয়ে আসে এটুকু আসে হচ্ছে তোমার কি 1/x ইন্টু হচ্ছে কি তোমার 1কে আবার ইন্টিগ্রেশন করো, বা যে কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু, 1 তো একটা কনস্ট্যান্ট নাম্বার তাই না? যে কোনো একটা কনস্ট্যান্টকে ইন্টিগ্রেশন করলে কি চলে আসে? এক্স চলে আসে। তাহলে 1 ইন্টু এক্স, দ্যাট মিনস হচ্ছে তোমার এক্স। তারপর হচ্ছে এই পুরোটা দেখো আবার আমার এই যে কি আকারে আছে? ইন্টিগ্রেশন আকারে আছে। তাহলে এই হচ্ছে তোমার আবার ডিএক্স। তাহলে এখন তুমি একটু এই জিনিসটাকে সাজাই গোছাই লিখো, তাহলে এক্স আর 1/x কাটাকাটি যায়। তোমার এখানে থাকে কি এক্স লন এক্স মাইনাস হচ্ছে তোমার দেখো আরেকবার হচ্ছে তোমার এই 1 থাকে, এই 1কে তুমি হচ্ছে আরেকবার কি করবা? ইন্টিগ্রেশন করবা, আরেকবার তুমি ইন্টিগ্রেশন করবা। তাহলে তুমি আলটিমেটলি কি পাচ্ছ দেখো, এই এক্স লন এক্স আর 1কে ইন্টিগ্রেশন করলে তুমি হচ্ছে আরেকবার এক্স পাবা। তাহলে তোমার ইন্টিগ্রেশন যে রেজাল্টটা সেটা হচ্ছে এক্স লন এক্স মাইনাস হচ্ছে তোমার এক্স, রাইট? এখন দেখো, এখন হচ্ছে তুমি আপার লিমিট আর লোয়ার লিমিটটাকে বসাই দাও। লোয়ার লিমিট কত ছিল দেখো? লোয়ার লিমিট তোমার ছিল হচ্ছে 1, আর আপার লিমিট ছিল কত? আপার লিমিট ছিল হচ্ছে তোমার ই। তাহলে এখন জাস্ট তুমি বসাই দাও। এখন জাস্ট তুমি লোয়ার লিমিট আর আপার লিমিটটাকে বসাও, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে দেখো এই যে যত জায়গায় এক্স আছে তত জায়গায় তুমি আগে কি বসাবা? ই বসাবা। তাহলে তুমি বসাও ই লন ই মাইনাস হচ্ছে ই, তারপর মাইনাস অফ, এখন যত জায়গায় এক্স আছে তত জায়গায় 1 বসাও, 1 লন 1 মাইনাস অফ 1। তাহলে দেখো ই লন ই লন ই মানে কি? লন ই মানে হচ্ছে 1, তাহলে ই মাইনাস 1। তাহলে তুমি দেখো এইটুকুর ভ্যালু যদি 1 হয়ে যায় তাহলে তোমার এখানে পড়ে থেকে কি ই ইন্টু 1 মানে হচ্ছে ই মাইনাস ই মানে হচ্ছে তোমার 0 মাইনাস দেখো লন 1 এর ভ্যালু কত জানো? লন 1 এর ভ্যালু হচ্ছে 0। তাহলে তোমার এখানে থাকতেছে 0 মাইনাস 1, দ্যাট মিনস মাইনাস অফ মাইনাস, দ্যাট মিনস হচ্ছে তোমার প্লাস, মানে হচ্ছে তোমার 1। তোমার অ্যান্সার আসতেছে কত? 1।
কত নাম্বার অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার বিতে। অনেক ইজি ম্যাথ, কিন্তু একটু লেন্দি আর কি, একটু লেন্দি। সো তোমরা চাইলে হচ্ছে এই যে ইন্টিগ্রেশন অফ লন এক্স, এটার ডিরেক্ট এই মানটাকে একটু মনে রাখতে পারো। যদিও ভাইয়া জিনিসটাকে উৎসাহিত করি না, বাট তোমরা চাইলে একটু মনে রাখতে পারো যে লন এক্সকে ইন্টিগ্রেশন করলে এই যে এটা হয় এক্স লন এক্স মাইনাস এক্স, এই জিনিসটা আসে এক্স লন এক্স মাইনাস এক্স। অথবা তুমি দেখো এখান থেকে আবার তুমি এক্স কমনও নিতে পারো, এক্স ইন্টু লন এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে? সো তোমরা চাইলে এই মানটা একটু মনে রাখতে পারো। আচ্ছা, তারপর আসো, দেখো কি বলছে। এটা বারবার কেন আসতে চাল্লাই জানে, কোনো বস্তু কোণার উপর, আরে এটা তো দিলামই, পড়লামই তো এটা। আচ্ছা, তারপর আসো হচ্ছে 5 নাম্বার ম্যাথ। তোমাকে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা হচ্ছে 13, একটা 14 আর একটা 15। বলছে কি এই ত্রিভুজের অন্ত ব্যাসার্ধ বের করতে। আচ্ছা, অন্ত ব্যাসার্ধের খুব মজার একটা ফর্মুলা আছে, সেই মজার ফর্মুলাটি কি জানো? লিখো, অন্ত ব্যাসার্ধ সমান হচ্ছে কি তোমার এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই হচ্ছে তোমার এই ত্রিভুজের অর্ধ পরিসীমা, এই ত্রিভুজের অর্ধ পরিসীমা। এখন ধরো তোমার এই যে ত্রিভুজটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এখন এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বের করতে পারবা না, তোমার 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। মনে আছে যে কোন একটা ত্রিভুজ, ওই ত্রিভুজের ক্ষেত্রফল যদি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলকে তুমি চাইলে এইভাবে নির্ণয় করতে পারো, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু হচ্ছে তোমার এই এস মাইনাস সি, যেখানে এবিসি কি 3টা বাহুর দৈর্ঘ্য আর এস হচ্ছে তোমার ওই ত্রিভুজের অর্ধ পরিসীমা। এখন অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। পরিসীমা মানে কি? যে কোনো কিছুর পরিসীমা মানে হইতেছে যে তোমার ওই জিনিসটার যতগুলা বাহু আছে সবকটা বাহুর যোগফল। চতুর্ভুজের পরিসীমা মানে কি? চতুর্ভুজের পরিসীমা মানে হচ্ছে চতুর্ভুজের 4টা বাহু থেকে 4টা বাহুর সমষ্টি বা যোগফল। তাহলে ত্রিভুজের পরিসীমা কি হবে ভাই? ত্রিভুজের পরিসীমা হবে ত্রিভুজের যেহেতু 3টা বাহু, 3টা বাহুর যোগফল। তাইলে দেখো তোমার এখানে বাহু আছে 3টা, 13 14 15। তাহলে এই যে তোমার এই 3টা বাহুর যোগফল করলে তুমি কি পেয়ে যাবা? পরিসীমা পেয়ে যাবা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে? এই 3টা বাহুকে যোগ করবা, যোগ করে তারপর কি করবা? অর্ধেক করে দিবা। অর্ধেক মানে কি? অর্ধেক মানে হচ্ছে তোমার এই যে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ। তাইলে 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 দেখো তো কত আসে এখন, বলো কত আসে? দেখো 15 15 30, 3 15 হচ্ছে তোমার 45। আচ্ছা, তাইলে দেখো তুমি এখান থেকে 1 কমাও 44, আর হচ্ছে এখন এখান থেকে 2 কমাও 42, 42 বাই হচ্ছে তোমার 2, তার মানে হচ্ছে তোমার 21 হচ্ছে কি তোমার অর্ধ পরিসীমা। 21 কি? অর্ধ পরিসীমা। তাহলে তুমি জাস্ট এখন ক্যালকুলেশনটা করে ফেলো। দেখো 21 ইন্টু 21 মাইনাস এ, তুমি একবারে ডিরেক্ট এখানে বসাই দাও। যেহেতু তুমি এমসিকিউ করতেছো, 21 মাইনাস 13 করে ফেলো, 21 মাইনাস 13 করে ফেলো। কত আসে বলো? 21 থেকে যদি তুমি 10 বাদ দাও তাহলে থাকে 11, 11 থেকে 3 বাদ দিলে কত থাকে? 8। তাহলে 21 ইন্টু 8 ইন্টু তারপর হবে কত? ইন্টু হবে হচ্ছে তোমার 9, ইন্টু হবে হচ্ছে তোমার 7, ইন্টু হবে হচ্ছে তোমার, যেহেতু আরও 1 বেড়ে যাবে তাহলে এখান থেকে কমে যাবে 6, রাইট? তারপর তুমি জাস্ট এটাকে কী করে দিবা? গুণ করে দিবা। এটা একটু তোমরা করে নিতে পারো। তারপর তোমার এখানে যে ক্ষেত্রফলটা আছে সেই ক্ষেত্রফলটাকে এখানে বসাবা। তুমি অলরেডি হচ্ছে অর্ধ পরিসীমা বের করে ফেলছো 21, জাস্ট ভাগ করে দিবা, যেটা আসবে সেটাই আনসার, নেক্সট ম্যাথে যাই চলো, যেহেতু হচ্ছে আজকে আমাদের অনেকগুলো ম্যাথস করতে হবে। আচ্ছা, এখন বলছি কি এই যে কনিকটা আছে, একটা কনিক দিয়ে দিছে তোমাকে না, এই কনিকের উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি। এখন উৎকেন্দ্রিকতা বের করার জন্য তোমাকে আগে বোঝা দরকার যে তোমার এটা কি টাইপের কনিক। তোমার এটা কি টাইপের কনিক? পরাবৃত্ত, অধিবৃত্ত, নাকি হচ্ছে তোমার উপবৃত্ত, তাই তো? তো এটা বের করার জন্য তুমি কি করবা? এই কোণের স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও। তো দেখে বুঝা যাইতেছে যে ভাই এটা বৃত্ত হবে না, এটা হচ্ছে তোমার প্যারাবোলাও হবে না, আইদার তোমার উপবৃত্ত হইতে পারে বা অধিবৃত্ত হইতে পারে। কারণ প্যারাবোলার তো তোমার যে কোনো একটা থাকবে, আইদার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, মানে তোমার যে কোনো একটা ভেরিয়েবলের উপর স্কোয়ার থাকবে, তাই তো? আচ্ছা, তাইলে এখন দেখো তোমার এখানে কি বলছে? 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2। তাহলে এটাকে আমি সাজায় গুছিয়ে লিখলে এইভাবে লিখতে পারি না? দেখো তো, ওয়াই স্কোয়ার, আমি ওয়াই স্কোয়ারটাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে ধরো রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেছে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে কি প্লাস ওয়াই স্কোয়ার। তারপর মাইনাস অফ 2x স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 2 লেখা যায়, দেখো তো। আচ্ছা, এখন তোমরা জানো স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য তোমার এই রাইট হ্যান্ড সাইডে কি করতে হবে? n = 1 করতে হবে। তাহলে 1 করার জন্য আমি একটা কাজ করি, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমি পাচ্ছি ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 ইকুয়ালস হচ্ছে তোমার 1। তাহলে তুমি দেখো, তুমি এখান থেকে এই যে
ওয়াই স্কোয়ারের নিচে যেটা থাকে এই যে এ ফরম্যাট ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1, এই ফরম্যাটে চলে আসছে না? বলো তো এটা কোন এক্সের উদাহরণ? এটা কার এক্সাম্পল বলো? মাইনাস আছে তো, তার মানে এটা হচ্ছে হাইপারবোলা, তাই তো? এটা হচ্ছে একটা হাইপারবোলা। তাহলে তুমি যদি এখন এই দুটোকে কম্পেয়ার করো, এখানে বি স্কোয়ারের মান হচ্ছে তোমার কত? বি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 2, আর এই এ স্কোয়ার ইকুয়ালস হচ্ছে তোমার 1। এবং তোমরা জানো ইসেন্ট্রিসিটি অফ এ হাইপারবোলা ইজ 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আচ্ছা দেখি, লাম একটা কমেন্টস করছো, আমি একটু তোমার কমেন্টসটা পড়ে, খুব সম্ভবত গুরুত্বপূর্ণ কিছু জানতে চাইছো, যে এসএসসিতে আমার হায়ার ম্যাথ ছিল না, কলেজে কি নিতে পারবো? এই জিনিসটা অনেকাংশে ডিপেন্ড করে তোমার কলেজ অথরিটির উপর, বাট আই গেস তুমি পারবা। মানে হায়ার ম্যাথ কি 4th সাবজেক্ট হিসেবে ছিল নাকি ছিলই না? তুমি তো ভাইকে জানাও যে তোমার হায়ার ম্যাথ কি 4th সাবজেক্ট হিসেবে ছিল নাকি তোমার একদম ছিলই না। আচ্ছা, তো তারপর হচ্ছে যোগ করার পর যেটা আসবে সেটাই হবে কি তোমার অ্যান্সার। তুমি তো ভাইকে জানাও যে তোমার হায়ার ম্যাথ কি 4th সাবজেক্ট হিসেবে ছিল নাকি একেবারে ছিলই না। জানাও। আচ্ছা, তো এখানে এ স্কোয়ারের মান কত? 1, তাহলে আমি জাস্ট ভ্যালুটা বসাই দিই, আর বি স্কোয়ারের মান কত হচ্ছে তোমার 2। তুমি কমেন্টস করতে করতে ভাই একটু তোমার হচ্ছে ম্যাথটা করে ফেলে। তাহলে এখানে কত আসবে? 2 + 1, দ্যাট মিনস হচ্ছে কত তোমার 3, দ্যাট মিনস হচ্ছে √3/2, 2 + 1 দ্যাট মিনস হচ্ছে √3/√2, √3/√2। এই যে তোমার এটার অ্যান্সার হচ্ছে তাহলে অপশন সি, বুঝাই যেতেছে, এটাকে আর করার মনে হয় দরকার নাই, তাহলে তোমরা বুঝে গেছো √3/2। এই যে দেখো তোমার এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, তোমার এটা অ্যান্সার হচ্ছে অপশন সি। আচ্ছা, হায়ার ম্যাথ যদি একেবারে না থাকে আই গেস তাহলেও কোনো প্রবলেম হবে না। তুমি হচ্ছে তোমার কলেজ অথরিটির সাথে একেবারে শুরুতে কথা বলে নিবা, বাট পারবা, কোনো অসুবিধা নেই, পারবা, আই গেস পারবা। তুমি আমাকে তাহলে জানাও যে তোমার কোন কোন সাবজেক্ট ছিল? তোমার কি পরিসংখ্যান ছিল, মানে স্ট্যাটিস্টিক্স ছিল? আচ্ছা, তারপর আসো, দেখো এখানে কি বলছে যে এই √3+2, হ্যাঁ, এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটা? মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তোমরা দেখো এই √3+2 এই ধরনের মূল যদি থাকে, হ্যাঁ, তাহলে এক্সের বা হচ্ছে তোমার যে মূল, এটা কিন্তু অনুবন্ধী আকারে আসে। তাহলে এখানের যে সমীকরণটা হবে, এটার একটা মূল যদি √3+2 হয়, দেখো √3+2 হয়, এই √3+2 মানে কি? √3+2টাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো না, 2 + √3 লেখা যায়। দেখো তো √3+2 যে কথা, 2 + √3 কিন্তু সেম কথা, তাই না? বলো 2 + √3 কিন্তু সেম কথা। আচ্ছা, তাহলে একটা মূল যেহেতু 2 + √3, তাহলে তোমার আরেকটা মূল কি হবে? ধরো এটাকে আমি x1 দিলাম, তাহলে আরেকটা মূল হবে হচ্ছে তোমার এই যে এটার অনুবন্ধী মানে 2 - √3, রাইট? তাহলে তুমি দেখো, তুমি এই x1 x2 এর জায়গায় এখন তুমি এটাকে বলতে পারো আলফা, এখন তুমি এটাকে বলতে পারো বিটা। ওই যে মনে আছে আমাদের পলিনোমিয়ালসের মধ্যে হচ্ছে আমরা এইভাবে করছিলাম যে ধরো কোনো একটা সমীকরণের একটা মূল আলফা এবং আরেকটা মূল যদি বিটা হয়, তাহলে ওই সমীকরণটা হবে x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে তোমার আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। মনে আছে? যেখানে আলফা আর বিটা ছিল কি, যেখানে আলফা আর বিটা ছিল হচ্ছে উক্ত সমীকরণের দুইটা মূল। তাইলে তুমি দেখো, তুমি এই দুইটা সমীকরণের দুইটা মূল অলরেডি পেয়ে গেছো। এই সমীকরণটার দুইটা মূল তুমি পাইছো। কি পাইছো? একটা পাইছো 2 + 3, আর একটা পাইছো 2 - 3। তাহলে এই দুইটা সমীকরণের মূল দুইটারে যোগ করে দাও, কারণ তোমার তো মূল দুইয়ের যোগফল লাগবে। তাহলে যোগ করো, 2 + √3 আর 2 - √3। দেখো +√3 আর -√3 ঘেচাং হয়ে যাবে, 2 + 2 দ্যাট মিনস তোমার 4, রাইট? আচ্ছা, এখন তুমি আলফা ইন্টু বিটা মানে মূল দুটোকে গুণ করো, আলফা ইন্টু বিটা। দেখো একটা হচ্ছে তোমার 2 + √3, একটা হচ্ছে তোমার 2 - √3। লিখো, তোমরা যারা বুঝতেছো না, দেখো ব্যাপারটা এরকম, 2 + √3 ইন্টু 2 - √3। তাহলে তুমি জিনিসটাকে বলতে পারো না a + b ইন্টু a - b, ইন্টু a - b। তুমি চাইলে এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে তুমি যদি এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে কি পাবা বলো? a + b ইন্টু a - b। তাহলে এই জিনিসটা অনেকটা a² - b² ফর্মুলা, বা এই ফর্মুলাটা তুমি নিয়ে যেতে পারো। তাহলে a² মানে কি? a² মানে তোমার 4 - b², মানে কি?
√3 হোল স্কোয়ার, √3 কি স্কোয়ার করলে কত আসবে? 3 আসবে। তাহলে 4 মাইনাস হচ্ছে তোমার 3, দ্যাট মিনস তোমার কত 1 পাইতেছো তুমি এখানে, রাইট? তাহলে তুমি এখন জাস্ট ভ্যালুটা বসাই দাও, এই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস হচ্ছে তোমার 0। দেখো তো তোমার এই যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা তোমার কোনো অপশনে আছে কিনা? দেখো তো তোমার কোনো অপশনে আছে কিনা, পাইছো? তোমার কোনো অপশন আছে কিনা? আচ্ছা শোনো ভাইয়া, তুমি এটা নিয়ে প্যারা নিও না, তুমি হারবেদ নিতে পারবা, জাস্ট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করে দিলেই হবে। জাস্ট হচ্ছে তোমাকে একটা অ্যাপ্লিকেশন হয়তো করতে হবে, তাহলেই হবে। হ্যাঁ, তোমার স্কুলের বা কলেজের প্রিন্সিপাল বরাবর, অথবা যদি হচ্ছে ওইখানে কাজ না হয় তোমার জাস্ট হচ্ছে তোমার যে বোর্ড, ওই বোর্ড বরাবর তুমি যদি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করো তাহলেই হবে। বাট এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই, তুমি তোমার প্রিপারেশন শুরু করে দাও। ওকে, সো তুমি কোন বিষয় নিতে চাচ্ছ সেটা বেসিক্যালি হচ্ছে তোমার উপরে ডিপেন্ড করে, জাস্ট তোমাকে হচ্ছে একটু ফর্মাল প্রসিডিওর হয়তো মেনটেন করতে হবে, দ্যাটস ইট, এছাড়া আর কিচ্ছু না। ওকে, আচ্ছা, বাট তুমি নিতে পারবা, জাস্ট বাট তুমি নিতে পারবা, এটা নিয়ে প্যারা খাওয়ার কিচ্ছু নাই। আচ্ছা, তারপর আসো 8 নম্বরে। আর ম্যাথস অনেক মজার একটা জিনিস, ঠিক আছে? ম্যাথস অনেক মজার একটা জিনিস, এটা তোমরা জানো। যেমন ভাই তোমাকে বলি, তুমি যদি হায়ার ম্যাথস যদি তুমি না পড়তা, তখন দেখা যেত যে তুমি অনেক ভার্সিটিতে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারতা না। সো ডেফিনেটলি হচ্ছে সবারই আমাদের হায়ার ম্যাথস নেওয়া উচিত। আচ্ছা, তারপর আসো, তোমাকে দুইটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, একটা হচ্ছে তোমার এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে তোমার বি ম্যাট্রিক্স, এবং বলে দিছে এই এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু হচ্ছে তোমার বি ম্যাট্রিক্স ইনভার্স, রাইট? তারপর তোমাকে বলছে এই এক্স এর ভ্যালু বের করতে, এই এক্স এর ভ্যালু বের করতে। আচ্ছা দেখো তো, তুমি ফার্স্ট অফ অল এই বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবা খুব ইজিলি, খুব ইজিলি তুমি চাইলে হচ্ছে বি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্সটা বের করে ফেলতে পারবা। বাট কিন্তু এই যে এইখানে এই এক্স এর একটা ঝামেলা আছে, এই জন্য এই যে এই এ ইকুয়ালস টু বি ইনভার্স, এই জিনিসটা অনেকটা এরকম না? দেখো তো, এই এ ইকুয়ালস টু তোমার বি ইনভার্স, তাই তো? মানে এ ম্যাট্রিক্স ইকুয়ালস টু বি ইনভার্স ম্যাট্রিক্স। তাইলে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি না যে ধরো আমি দুইটা ম্যাট্রিক্সকে আমি ইনভার্স করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? বি ইনভার্স ম্যাট্রিক্স, আর একবার হচ্ছে আমি এটাকে ইনভার্স ম্যাট্রিক্স করে দিলাম। এখন তোমরা তো জানো, তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে একবার ইনভার্স করো তাহলে ওই ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স আসে, তুমি যদি ওই ইনভার্স ম্যাট্রিক্সটাকে আরেকবার ইনভার্স করে দাও তাহলে হচ্ছে তোমার প্রথম যে ম্যাট্রিক্সটা ছিল সেটা চলে আসবে। দ্যাট মিনস তুমি এখান থেকে পাবা এই এ ম্যাট্রিক্সকে ইনভার্স করলে যেটা, আর এটাই কস হচ্ছে তোমার বি, সেম কথা। তাহলে তুমি একটা কাজ করো, এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে দাও, এই ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে দাও। কেমনি ইনভার্স করবা? তাহলে এই তোমার এই এ ম্যাট্রিক্স ইনভার্স হবে, দেখো তুমি ফার্স্টে হচ্ছে এইটার ডিটারমিনেন্টস বের করে ফেলো, 4 একে 4 মাইনাস 3 দুগুণে 6। আচ্ছা, তোমরা কিন্তু জানো যে 2x2 আকার ম্যাট্রিক্সের যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার খুব মজার একটা ওয়ে আছে। এই যে 4 আর এই যে 1, এরা কি করবে? নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করবে। তার মানে 4 চলে যাবে 1-এর জায়গায়, 1 চলে আসবে 4-এর জায়গায়, আসলো। আর এই 3 আর 2 নিজ নিজ স্থানে বসে থাকবে, কিন্তু তাদের সাইন বা চিহ্নটা বিপরীত হয়ে যাবে। তোমার এখানে 2 ছিল +2, তাহলে এটা এখন হয়ে যাবে -2, আর এই 3 ছিল +3, এটা হয়ে যাবে হচ্ছে তোমার এখন -3। তাইলে তুমি দেখো, তুমি এখান থেকে এখন কত পাচ্ছ ভ্যালুটা দেখো। তাহলে তুমি এখান থেকে এ ইনভার্স সমান কত পাচ্ছ? তোমার এখানে আসে হচ্ছে কত? -1/2, আর এটা হচ্ছে যেমন আছে ওইরকম তুমি রেখে দিতে পারো, 4 -2 -3 1। আচ্ছা, তুমি চাইলে এটাকে আরেকটু সাজায় গোছায় লিখে ফেলতে পারো এইভাবে, -1/2 দিয়ে যদি তুমি 4কে গুণ দাও তাহলে কত আসবে? -2। এটা আসবে হচ্ছে তোমার শুধু 1, এটা আসবে হচ্ছে তোমার 3/2, আর এটা কত আসবে? -1/2, তাই তো? তাহলে তুমি দেখো এ ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে গেছো। এখন তোমার এই এ ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়ালস টু কি? এই এ ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে এই এ ইনভার্স ম্যাট্রিক্সকে, এ ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে তোমার ইকুয়ালস টু বি, তাই তো? দেখো এই যে এটাই পাইছো না তুমি? এ ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়ালস টু কি পাইছো? এ ইনভার্স ম্যাট্রিক্স ইকুয়ালস টু তুমি পাইছো হচ্ছে বি। আচ্ছা, তাইলে এইটাই তো তোমার এ ইনভার্স, তাই তো? তাহলে এই যে এ ইনভার্স, হ্যাঁ, এই এ ইনভার্সটাকে ইকুয়ালস টু তুমি বি ম্যাট্রিক্সটার মতো করে দাও। ইকুয়ালস টু লিখো, বি ম্যাট্রিক্স কত ছিল তোমার? বি ম্যাট্রিক্স ছিল হচ্ছে তোমার -2 1 3/2, আর এটা হচ্ছে তোমার এক্স। ম্যাট্রিক্সের সমতা বিধান অ্যাপ্লাই করো, এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা, এটা ইকুয়ালস টু এটা। তাইলে তোমার এক্স ইকুয়ালস টু তুমি পাচ্ছ কত? -1/2। এক্স ইকুয়ালস টু কত পাচ্ছ? -1/2। দেখো তো তোমার কোনো অপশনে -1/2 আছে কিনা, দেখো তো, দেখো তো তোমার কোনো অপশনে -1/2 আছে কিনা। দেখো কত নম্বর অপশনে আছে, এটা আছে হচ্ছে তোমার অপশন নাম্বার ডিতে। একদম ইজি, একদম ইজি। তারপর আসো, দেখো কি বলছে, এই সমীকরণটা, হ্যাঁ,
এই সমীকরণটার কার্তেশীয় আকার। আচ্ছা, তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিছে, এইটা আছে হচ্ছে তোমার পোলার ফরম্যাটে। কোন ফরম্যাটে আছে বলো? পোলার ফরম্যাটে আছে। তোমাকে বলছে কার্তেশীয় ফরম্যাটে নিয়ে যেতে। এখন কার্তেশীয় ফরম্যাটে কি থাকে? কার্তেশীয় ফরম্যাটে থাকে হচ্ছে তোমার এক্স ওয়াই, আর পোলার ফরম্যাটে থাকে হচ্ছে কি তোমার আর থিটা, রাইট? তো তুমি দেখো তোমার এই সব জায়গায় আর থিটা আছে, তার মানে কার্তেশীয় আকারে নিয়ে যেতে হবে, যেখানে শুধুমাত্র তোমার এক্স ওয়াই থাকবে, কোনো প্রকার আর থিটা রাখা যাবে না। এখন পোলার টু কার্তেশীয় বা কার্তেশীয় টু পোলার, এটার খুব সুন্দর কয়েকটা রুলস আছে, এগুলো তোমরা জানো নিশ্চয়ই। যে আর ইকুয়ালস হচ্ছে তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তোমরা সবাই জানো। আবার এক্স ইকুয়ালস হচ্ছে কি তোমার এই আর কস থিটা, অ্যান্ড ওয়াই ইকুয়ালস হচ্ছে তোমার আর সাইন থিটা, রাইট? আচ্ছা, তাহলে তোমার এখানে আছে কি দেখো, তোমার এখানে আছে হচ্ছে 2r sin স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এখানে আমরা আবার সবার আগে একটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব। একটা ত্রিকোণমিতি অ্যাপ্লাই করব, তোমাদের মনে আছে? আমাদের মনে আছে 2 sin স্কয়ার a, 2 sin স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস cos twice a। মনে আছে তোমার? মনে আছে তোমাদের এই ফর্মুলাটা, ত্রিকোণমিতির এই ফর্মুলা 2 sin স্কয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস cos twice a। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানো? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এই জিনিসটা, এই জিনিসটা তোমার এখানে যেটা থাকে এটা হয়ে যায় হচ্ছে কি তোমার তার ডাবল, রাইট? তাহলে তুমি দেখো তোমার এখানে কি আছে, তোমার এখানে আছে হচ্ছে 2r sin স্কয়ার থিটা বাই 2। তুমি এটাকে লিখতে পারো r ইন্টু 2 sin স্কয়ার, হ্যাঁ, থিটা বাই 2। তাহলে এই কস হচ্ছে তোমার 1। তাহলে তুমি দেখো, তুমি যদি এখানে এই ফরম্যাটটা অ্যাপ্লাই করো, আর 2 sin স্কয়ারে কস 2 তুমি লিখতে পারো 1 মাইনাস কস টোয়াইজ এ। তাহলে এই থিটা বাই 2 ইন্টু 2, তাই তো? এটাকে তুমি ডাবল করে ফেলবা, মানে 2 দিয়ে গুণ দিবা। তাহলে থিটা বাই 2 ইন্টু 2 কত আসবে তোমার? থিটা আসবে। তাহলে 1 মাইনাস কস থিটা কস হচ্ছে তোমার কত? 1। আচ্ছা, তারপর দেখো তুমি এখন এখানে এই আর দিয়ে যদি জাস্ট একটু সিম্পলিফাই করো, জাস্ট একটু সিম্পলিফিকেশনস করো, তাহলে এটাকে লেখা যায় আর মাইনাস আর কস থিটা ইকুয়ালস হচ্ছে তোমার 1। দেখো তুমি অলরেডি দেখো আর ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এটা তুমি পাইছো। তাহলে এখানে তুমি আর এর ভ্যালুটা বসাই দিতে পারো, মানে সরি এক্স এর ভ্যালুটা বসাই দিতে পারো, আর এখানে যদি তুমি আর এর ভ্যালুটা বসাই দিতে পারো, তাহলে আর ইকুয়ালস টু, তুমি তো জানো আর ইকুয়ালস টু কত? রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রাইট? তো জাস্ট এখন তুমি ভ্যালুগুলো বসাই দিবা, তোমার যেটা আসবে সেটাই হয়ে যাবে কি তোমার অ্যান্সার। আর কি করে দেওয়ার কিছু আছে? আচ্ছা, আমার মনে হয় এই কোশ্চেনটার মধ্যে এখানে আর স্কোয়ার ছিল মনে হয়, নাহলে হচ্ছে এখানে আমার রুটটা তো সরবে না আই গেস। আমার হচ্ছে এখানে, আচ্ছা যাই হোক, ওইটা না দিলেও হয়। তাহলে দেখো তুমি জাস্ট এখান থেকে ভ্যালুটা বসাই দাও, জাস্ট হচ্ছে এখান থেকে আর এর মান আর কস থিটার ভ্যালুটা বসাই দেবা, যেটা আসবে সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার, বুঝছো? তারপর আসো, দেখো কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x মাইনাস 10y প্লাস কে ইকুয়ালস টু 0। ডেফিনেটলি এটা একটা বৃত্তের সমীকরণ, বুঝে যাচ্ছে। তারপর এটাও একটা বৃত্তের সমীকরণ। তারপর বলছি কি যে বৃহত্তর পরস্পরকে স্পর্শ করলে, বৃহত্তর মানে কি? বৃহত্তর, আচ্ছা খুব সম্ভবত এখানে বৃত্তদ্বয় বুঝাতে চেয়েছে, বৃত্তদ্বয়। হ্যাঁ, এই বৃত্ত দুইটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে, বহিস্থভাবে স্পর্শ করা মানে কি? এই যে দেখো, ধরো এই হচ্ছে তোমার একটা বৃত্ত, হ্যাঁ, এই ধরো তোমার একটা বৃত্ত, আর এই ধরো তোমার হচ্ছে আরেকটা বৃত্ত। এই দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করছে, পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। এই দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে। আচ্ছা, তাহলে এখন কে এর মান চেয়েছে? আচ্ছা, এই যে বহিস্থভাবে স্পর্শ করছে, এই কে এর মান মেয়ের মানে আমরা পরে যাই। আগে তুমি আমাকে এই জিনিসটা বলো, এই যে বহিস্থভাবে স্পর্শ করছে তার মানে কি? তার মানে হচ্ছে আমার এই যে দুইটা বৃত্তের সেন্টার, হ্যাঁ, ধরো এইটার বৃত্ত সেন্টারকে আমি ধরলাম, যেহেতু এটা হচ্ছে তোমার প্রথম বৃত্ত আঁকছে, তাহলে এটার সেন্টারকে ধরলাম হচ্ছে আমি C1, আর এটার সেন্টারকে ধরলাম হচ্ছে আমি C2। প্রথম বৃত্তের রেডিয়াসটাকে আমি ধরলাম R1, আর দ্বিতীয় বৃত্তের রেডিয়াসটাকে আমি ধরলাম হচ্ছে R2, রাইট? তাহলে আমার এই যে এই সেন্টার, প্রথম বৃত্তের যে সেন্টার আর দ্বিতীয় বৃত্তের যে সেন্টার বা কেন্দ্র, এই কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব বা এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু কি? এই যে এই R1 প্লাস R2, রাইট?
তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব মানে C1 C2 ইকুয়ালস টু কি তোমার এই R1 প্লাস হচ্ছে তোমার R2। ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এখন তোমরা কি জানো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, একটা কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 এবং অন্য আরেকটা বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, তাহলে ওই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। একেবারে বাচ্চাকালে এটা পড়ছো না? তাহলে তুমি দেখো, তুমি যদি কোনোভাবে এই যে সেন্টারটা আছে, এই সেন্টারের স্থানাঙ্ক আর এই সেন্টারটির স্থানাঙ্ক বের করে ফেলতে পারো, কার্তেশীয় স্থানাঙ্ক, যেহেতু আমরা কার্তেশীয় দিয়ে করতেছি, স্থানাঙ্ক বের করে ফেলতে পারো, তাহলে হচ্ছে তুমি কি বের করে ফেলতে পারবা? এই C1 C2 মানে হচ্ছে তোমার এই বিন্দুদের দূরত্ব বের করে ফেলতে পারবা, রাইট? আচ্ছা, তারপর আবার যদি তুমি এই R1 রেডিয়াসটা বের করে ফেলতে পারো, তাহলে তুমি কি বের করে ফেলতে পারবে? এই R2 বের করে ফেলতে পারবা, মানে সরি এই R1 প্লাস R2 মানে এই এইটুক বের করে ফেলতে পারবা, রাইট? আচ্ছা, তাহলে এখন তুমি আগে এই বৃত্তের সেন্টারটা বের করে ফেলো। মনে আছে তোমাদের বৃত্তের কোন একটা বৃত্তের সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র বের করে ফেলতে হয়? এই যে এক্স এর যে সহগ থাকে সেটাকে তুমি -2 দিয়ে ভাগ করবা, তাহলে এখানে কত আছে? +4। এক্স এর সহগ -2 দিয়ে ভাগ করলে তুমি এখানে পাবা -2। আর এই ওয়াই এর সহগকে যদি তুমি হচ্ছে -2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবা হচ্ছে 5। এই হচ্ছে তোমার একটা সেন্টার, প্রথম বৃত্তের সেন্টার তুমি পাইছো। দ্বিতীয় বৃত্তটা আসো, এখানে এক্স এর সহগ কত? -2। -2 কে -2 দিয়ে ভাগ করো, -2 কে -2 দিয়ে ভাগ করো, কত আসে? 1। তারপর দ্বিতীয় বৃত্তের ওয়াই এর সহগ কত? -2। এটাকেও -2 দিয়ে ভাগ করো, 1, রাইট? তাহলে এখন তুমি এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করো তো ভাইয়া। মধ্যবর্তী দূরত্ব কি হবে? ধরো √1 + 2, দ্যাট মিনস তোমার 3। 3 কি স্কোয়ার করো, কত হয়? 9, প্লাস এটা থেকে এটাকে মাইনাস করো, 1 - 5 অথবা 5 - 1 হোয়াট এভার, 4 বা -4 স্কোয়ার করো, কত আসে? 16। 16 আর 9 কত? 25। 25কে রুট করলে কত আসে? 5। তাহলে দেখো তুমি এই C1 C2 এর ভ্যালু তুমি পাইছো হচ্ছে 5। C1 C2 এর ভ্যালু হচ্ছে তুমি কত পাইছো? 5 পাইছো। C1 C2 এর ভ্যালু তুমি পাইছো হচ্ছে 5। এখন তুমি হচ্ছে এই R1 + R2 বের করে ফেলো তো। R1 + R2 মানে তোমার এই ব্যাসার্ধটা R1 মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ বের করে ফেলো। তোমাদের মনে আছে ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা? ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা ছিল এরকম যে তোমার ভুজ, কোন একটা কেন্দ্রের ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার মাইনাস হচ্ছে তোমার যদি কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকে সেটা। তাইলে তুমি এই ফর্মুলাটা কাজে লাগে তুমি হচ্ছে R1 একটা বের করে ফেলো। দেখো প্রথম যে তোমার বৃত্তটা ছিল সেই বৃত্তের কেন্দ্রের ভুজ কত ছিল? -2। -2 কি স্কোয়ার করো? 4, প্লাস কোটি কত ছিল? 5। 5 কি স্কোয়ার করো? 5 কে স্কোয়ার করো, কত আসবে? কত আসবে বলো? 25। মাইনাস হচ্ছে সি, প্রথম বৃত্তের সি এর মান কত? কে দেওয়া, মানে কনস্ট্যান্ট কি আছে? কে আছে। তাহলে তুমি জাস্ট এখান থেকে কে বসাও, তাহলে R1 পাইছো হচ্ছে তুমি এটা। তাহলে তুমি যদি I2 সুন্দর করো, তাহলে দিস ইজ 29 মাইনাস হচ্ছে কে। তাহলে তুমি সেম ভাবে তুমি R2 বের করো তো ছোট্ট বন্ধু। R2 বের করো, R2 বের করে ফেলো। বলো 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 R2 কি হবে? R2 ইকুয়ালস টু √1 স্কোয়ার মানে হচ্ছে 1, তারপর আরেকবার হচ্ছে 1 হবে, তার মানে এটা কত আসলো? 2। মাইনাস হচ্ছে তোমার কত? মাইনাস হচ্ছে -7, দ্যাট মিনস হচ্ছে +7, তার মানে হচ্ছে কত? 9। 9কে যদি তুমি রুট করো তাহলে আসতে হচ্ছে তোমার 3। তাহলে তুমি দেখো R1 এর ভ্যালু পাইছো √29 মাইনাস কে প্লাস R2 এর মান হচ্ছে তোমার 3। তাহলে তুমি 3কে যদি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, 5 - 3 মানে হচ্ছে তোমার 2, তাহলে কত আসতেছে? 29 মাইনাস হচ্ছে তোমার কে। তাহলে তুমি হচ্ছে এখন উভয় পক্ষকে বর্গ করে দাও, বর্গ করলে এখানে পাবা হচ্ছে 4, আর এটা কত হয়ে যাবে? 29 মাইনাস হচ্ছে তোমার কে। তাহলে দেখো কত আসতেছে? কে ইকুয়ালস টু 29 মাইনাস হবে হচ্ছে তোমার 4, দ্যাট মিনস 25। আমার যদি ক্যালকুলেশন ঠিকঠাক থাকে তাহলে কে এর মান হচ্ছে 25, দ্যাট মিনস অপশন হচ্ছে তোমার কত? অপশন সি। কত অপশন বলো? অপশন হচ্ছে তোমার সি। ওকে, করছি? সবাই করছি? ইয়েস অর নো? সবাই বুঝছে? সবাই করে ফেলছো? বুঝো না এমন কেউ আসো? থাকলে ভাইকে বলো। আচ্ছা, সবাই বুঝছি। তারপর আসো, দেখো কি বলছে। আচ্ছা, তোমাকে আবার আরেকটি ইন্টিগ্রেশন দিচ্ছে।
তোমাকে হচ্ছে আবার আরেকটা ইন্টিগ্রেশন দিছে, পারবা এটা? পারবা? এই ফর্মুলাটা মাত্র পড়ছিলাম, দেখো 1 মাইনাস কস 2i, এই যে মাত্র না এরকম একটা ফর্মুলা পড়ছি, কই গেল 1 মাইনাস কস 2i, এই এই তোমাদের মাত্র দেখাইছি, এই যে এখানে অ্যাপ্লাই করছে 1 মাইনাস কস 2i ইকুয়ালস টু এই যে 2 সাইন স্কোয়ারে, এই যে এই যে এই যে 1 মাইনাস কস 2i, মনে আছে যে 1 মাইনাস কস 2i ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ারে। তাহলে এটা হচ্ছে আমরা এখন এখানে অ্যাপ্লাই করে দেখো, এই যে 1 মাইনাস কস এক্স, তাহলে 1 মাইনাস কস 2i ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার, এই যদি হয় তাহলে 1 মাইনাস কস এক্স কী হবে 2 সাইন স্কোয়ার হবে কি তোমার এই এক্স বাই 2 ইন্টিগ্রাল অফ ডিএক্স, এটাই তো তোমার কোশ্চেন। 2 যেহেতু কনস্ট্যান্ট, 2কে তুমি বাইরে নিয়ে আসো, মানে 2 তো আর না 1/2, তাহলে তোমার এখানে কি আছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স বাই 2 আছে। আচ্ছা 1 বাই সাইন স্কোয়ার, 1 বাই সাইন থিটা মানে কি কোজেক থিটা, রাইট? বুঝো কিন্তু, তাইলে 1 বাই সাইন স্কোয়ার কি হবে তোমার কোজেক স্কোয়ার এক্স বাই 2, ইন্টিগ্রেশন করে দিবা। বলো তো কোজেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়, একটা মাইনাস আসবে কট এক্স। তারপর দেখো তোমার এখানে আসলে কি এটা এক্স, এটা তো এক্স না, এটা হচ্ছে তোমার এক্স বাই 2, এক্স বাই 2কে আরেকবার ডিফারেন্সিয়েশন করবা, এক্স বাই 2কে ডিফারেন্সিয়েট করলে হবে কত তোমার 1/2 বা হাফ, এই হাফ দিয়ে ভাগ করে দিলে তোমার কি আসবে, এটা 2 আসবে, তাহলে এই 2 আর এই হাফ কাটাকাটি যাবে, তোমার এখানে পড়ে থাকবে কি মাইনাস কট এক্স বাই 2, দেখো তো মাইনাস কট এক্স বাই 2, আর যেহেতু এখানে কোনো লিমিট নাই প্লাস সি তো আসবে একটা, এটা কত নম্বর অপশনে আছে, কত নম্বর অপশনে আছে, কত নম্বর অপশনে আছে বলো বলো, কত নম্বর অপশনে আছে তাড়াতাড়ি, এটাকে করে দিতে হবে, বলো বলো করে দিতে হবে। যারা বুঝো নাই দেখো, যারা বুঝো নাই দেখো, এটা জাস্ট মুখে মুখে করে ফেলছে, তোমরাও মুখে মুখে করে ফেলতে পারো। এই কজেক স্কোয়ার এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, এটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে কজেক স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে আমি পাবো হচ্ছে মাইনাস কট এক্স, তাহলে ধর এই হচ্ছে আমার মাইনাস কট এক্স তো আর না এক্স বাই 2, কিন্তু আমি তো এই এক্স বাই 2কে এক্স ধরছি না, এক্স বাই 2কে এক্স ধরছি তো, তাহলে কি করছি ভুল কাজ করছি, যেহেতু ভুল কাজ করছি এখন আমি এটাকে সরি বলবো, সরি বলা মানে কি আরেকবার ডিফারেন্সিয়েশন করা, তাহলে এক্স বাই 2কে তুমি ডিফারেন্সিয়েশন করো, এক্স বাই 2কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলো বলো বলো, এই ডিডি এক্স অফ এক্স বাই 2 কত আসে বলো, হাফ আসে, তাহলে হাফ দিয়ে এটাকে ভাগ করে দাও, প্লাস হচ্ছে সি, যেহেতু তুমি এমসিকিউ করতেছো এত এই সিটি আর লেখা লাগবে না, তাহলে দেখো এই হাফ আর এই হাফ কাটাকাটি যায়, তোমার এখানে কি থাকে মাইনাস কট এক্স বাই 2 প্লাস সি, কত নম্বর অপশনে আছে, এই যে অপশন নাম্বার এতে আছে, বুঝছো? 2 লাইনের ম্যাথ মুখে মুখে করে ফেলা যায়, মুখে মুখে করে ফেলা যায়, সবাই বুঝছি। তারপর আসো দেখো বলছে যে এই সমীকরণটা কি নির্দেশ করে, আচ্ছা এই সমীকরণটা কি নির্দেশ করে, তো চলো হচ্ছে তোমাদেরকে আরেকবার একটা বেসিকটা হচ্ছে একটু রিমাইন্ডার দিয়ে দেই। ধরো যদি এরকম কিছু থাকে যে এই এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 এইচ এক্স ওয়াই প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস হচ্ছে তোমার 0, এইটা হচ্ছে তোমার যে কোনো একটা কণিকের আদর্শ সমীকরণ। এই কণিকগুলো কি হইতে পারে, এই কণিকটা একটা পেয়ার অফ স্ট্রেট লাইন হইতে পারে, মানে এক জোড়া সরলরেখা হইতে পারে, এই কণিকটা তোমার একটা বৃত্ত নির্দেশ করতে পারে, উপবৃত্ত নির্দেশ করতে পারে, পরাবৃত্ত নির্দেশ করতে পারে বা অধিবৃত্ত নির্দেশ করতে পারে। এখন যেহেতু আমার এই অপশনে সরলরেখা নাই বা পেয়ার অফ স্ট্রেট লাইন নাই, তাহলে হচ্ছে আমি এই সরলরেখাটার চেক দিব না, আমি শুধুমাত্র হচ্ছে বাকি যে 4টা বৃত্ত উপবৃত্ত পরাবৃত্ত অধিবৃত্ত চেক দিব। এখন আমার এই সমীকরণটা পরাবৃত্ত নির্দেশ করবে যদি, না একদম বৃত্ত থেকে শুরু করি, আমার এই সমীকরণটা বৃত্ত নির্দেশ করবে যদি তোমার এই এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়, দ্যাট মিনস এ ইকুয়ালস টু বি হয়। শুধু এ ইকুয়ালস টু বি হইলেই হবে না, আমার এই এক্স ওয়াই রিলেটেড কোনো প্রকার টার্ম আমার হচ্ছে সমীকরণে থাকা যাবে না, তার মানে এইচ ইকুয়ালস টু 0 হইতে হবে।
আচ্ছা, আবার এই সমীকরণটাই তোমার পরাবৃত্ত বা প্যারাবোলা পরাবৃত্ত পরাবৃত্ত নির্দেশ করবে যদি তোমার এই যে এই এইচ, হ্যাঁ, এই এইচ স্কয়ার, এই এইচকে যদি তুমি বর্গ করো, এই এইচ স্কয়ার ইকুয়ালস যদি তোমার এবি হয়, তারপর কি তোমার উপবৃত্ত নির্দেশ করবে, উপবৃত্ত নির্দেশ করবে যদি তোমার এই এইচ স্কয়ারের মান এই এবি এর চাইতে ছোট হয়। এই সমীকরণটাই অধিবৃত্ত নির্দেশ করবে বা হাইপারবোলা নির্দেশ করবে যদি তোমার এই এইচ স্কয়ারের মান এ বি এর চাইতে বড় হয়। এ বি এর চাইতে বড় হয় মানে কি, যে তুমি এই যে এখান থেকে যে এইচটাকে পাবা সেটাকে বর্গ করবা, আর এই এ আর বিকে গুণ করবা, তারপর তুমি দেখবা যে এইচ স্কয়ার বড় নাকি এ বি বড়। যদি এইচ স্কয়ার আর এ বি এই দুটোর মধ্যে এইচ স্কয়ার বড় হয় তাহলে অধিবৃত্ত, যদি এ বি এর মান বড় হয় তাহলে উপবৃত্ত, যদি এইচ স্কয়ার আর এ বি এর মান সমান হয় সেটা পরাবৃত্ত। তো তাহলে তুমি দেখো এটা তো বৃত্ত হওয়ার কোনো চান্সই নাই, বৃত্ত হওয়ার তো তোমার কোনো চান্সই নাই, কারণ তোমার এই এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ার সহগ সেম না। আবার এই যে দেখো এই অ্যাক্সেলারেটেড পদ আছে, তার মানে এটা আর যে হোক বৃত্ত তো হবে না। এখন তুমি এখান থেকে এই জিনিসটাকে আগে তুমি এই যে এই ফর্মেটে নিয়ে যাও, 2h(xy) এই ফর্মেটে যদি তুমি নাও তাহলে ব্যাপারটা এমন দাঁড়াইতেছে -24xy, তো 2 × -12 × xy, যেখানে এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার h এর মান। তাহলে h তুমি কত পাইলা, h তুমি পাইছো হচ্ছে -12। তাহলে এই যদি -12 হয়, h স্কয়ার ইকুয়ালস টু কি হবে 144। আচ্ছা, এখন তুমি বলো তোমার এখানে a এর মান কত, বলো তো আমাকে। আরে a এর মান কত, এক্স স্কোয়ারের যে সহগ মানে হচ্ছে 4, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 11। তাহলে তুমি a × b করো, 44। তুমি বলো তো এইচ স্কোয়ারের ভ্যালু বেশি নাকি হচ্ছে এ বি এর ভ্যালু বেশি? ডেফিনেটলি এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি এখানে, তাই না? এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি। তাহলে এইচ স্কোয়ার ইজ গ্রেটার দেন এ বি হইলে সেটা কি, সেটা অধিবৃত্ত বা হাইপারবোলা। দেখো তো তোমার কোন অপশনে অধিবৃত্ত আছে, এটা হচ্ছে তোমার অপশন নাম্বার সিতে। দেখছো একদমই ইজি বিজি না, বলো, একদমই পানি ভাত, ইজি বিজি। তারপর আসো, দেখো কি বলছে। আচ্ছা, একটা লিমিটের ম্যাথস দিছে আর কি। আচ্ছা, আবার লিমিটের ম্যাথসগুলার চাইতে সবচেয়ে ইজি যে জিনিসটা সেটা দিছে, একটা ট্যান ইনভার্স দিছে। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে লিমিট যদি x টেন্ডস টু 0 হয় এবং ট্যান ইনভার্স x/x যদি হয় তাহলে সেটার ভ্যালু হচ্ছে 1। এখানে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, বা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে কি, তোমার এখানে x এর সহগ আর এখানে x এর সহগ সেম হইতে হবে। দ্যাট মিনস তোমার এই জিনিসটা তখনই ভ্যালিড হবে যদি তোমার এই x এর সহগ, ধরো এখানে ax, তাহলে এখানে যদি ax থাকে তখন সেটা হয়ে যাবে হচ্ছে তোমার 1। যেমন এখানে x এর সহগ ছিল 1, এখানে x এর সহগ 1, সেজন্য এটার ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে x এর সহগ 1 না থেকে যদি এখানে x এর সহগ থেকে a, তাহলে আমার এখানে হচ্ছে ax হইতে হবে, তাহলে সেটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1। এখন তুমি কোশ্চেনের কাছে আসো। তোমার কোশ্চেনে আসে হচ্ছে কি tan ইনভার্স 5x ডিভাইডেড বাই হচ্ছে তোমার কি 7x। আচ্ছা, লিমিটটা তো লিখি নেই, এত লিমিট টিমিট এগুলো তোমরা হচ্ছে এমসিকিউতে অত লেখা লাগে না, বাট তোমাদের জন্য লিখে দিচ্ছি। কারণটা হচ্ছে লিমিট না লিখলে তো আবার ব্যাপারটা হচ্ছে ভ্যালিড থাকে না, তো ওই জন্য জাস্ট tan ইনভার্স 5x আর নিচে হচ্ছে কি তোমার এই 7x। আচ্ছা, আমার কাজটা কি ছিল বা আমার ইম্পর্ট্যান্ট জিনিসটা কি ছিল, যে আমার এই সহগটা বা এক্সের যে সহগ আর এখানে এক্সের যে সহগ, হ্যাঁ, এটা সেম হইতে হবে। বাট এখানে আছে 5x। এখন আমরা এই 5টাকে তো আর চেঞ্জ করে 7 বানাইতে পারবো না, কারণ এটা তো হচ্ছে তোমার tan ইনভার্সের মধ্যে আছে, তাই না? এটা তো তোমার একটা ডেফিনেট ভ্যালু। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই tan ইনভার্স 5x এইটা 5x এর মতো করেই থাক, এটাকে আর আমরা তো চেঞ্জ করতে পারবো না। কিন্তু আবার এখানে যে 7x আছে না, এই 7x এর জায়গায় আমি 5x করে দিতে পারি। কেমনে করলাম, যে ধরো আমার এই 7 মতো করেই থাক, ধরো আমার এখানে 7 আছে, আমি ধর 7কে উইথড্র করে নিই, এক্সট্রা করে 5 নিয়ে আসছি। এখন এই এক্সট্রা করে যে 5 নিয়ে আসছি, এখন ম্যাথসের ক্ষেত্রে তো তুমি জোর করে কোনো কিছু আনতে পারো না। তুমি হরে যেহেতু একটা এক্সট্রা 5 নিয়ে আসছো, তুমি লবেও হচ্ছে একটা এক্সট্রা 5 নিয়ে আসো। তাহলে জিনিসটাকে যদি তুমি একটু সুন্দর করে লিখো, তাহলে জিনিসটা এমন দাঁড়াইতেছে যে 5/7, রাইট? তাহলে আর এই যে তোমার লিমিট তো আগে থেকেই ছিল, তোমার এই যে এটা লিমিট হচ্ছে আমি দিয়ে রাখলাম। তাহলে তোমার দেখো এই যে এইটুকুর মান
হ্যাঁ, এইটুকুর মান কত আসতেছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 tan ইনভার্স 5x/5x, এইটুকুর ভ্যালু আসতেছে তোমার 1, আর তোমার হচ্ছে এখানে কনস্ট্যান্ট আকারে 5/7 ছিল, তার মানে 1 × 5/7, দ্যাট মিনস 1 × 5/7 ইকুয়ালস টু কত, 5/7। 5/7 কত নম্বর অপশনে আছে, এটা আসলে তোমার অপশন নাম্বার বিতে। এগুলো তো তোমার একদম দেখেই করে ফেলা যায়, তোমাদেরকে জাস্ট আরেকবার রিমাইন্ডার দিয়ে দিলাম আর কি। তারপর আসো, দেখো কি বলছে, তোমাকে খুব সুন্দর একটা ত্রিকোণমিতির কোশ্চেন দিচ্ছে, 1 + tan 25 ডিগ্রি বাই 1 - tan 25 ডিগ্রি। আচ্ছা 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 আচ্ছা, তোমাদেরকে মনে আছে যে tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, রাইট? আচ্ছা, এটা তো মনে আছে, এই ফর্মুলাটি কি মনে আছে? এই ফর্মুলাটি কি মনে আছে নাকি একটু দেখো তো, tan a + b ইকুয়ালস টু tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a ইন্টু tan b। যেহেতু তোমাদের পরীক্ষা ভাইয়া সবকটা ম্যাথসে বা সবকটা চ্যাপ্টারে একবার কি করে দিচ্ছে, একবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মনে আছে নিশ্চয়ই ফর্মুলাটা। আচ্ছা, তাইলে এখন দেখো তো, তোমার কোশ্চেনে এইখানে আছে হচ্ছে 1, যেহেতু এখানে 1 আছে, আমি তো জানি tan 45 ডিগ্রি ইকুয়ালস টু 1, তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি না, tan 45 ডিগ্রি প্লাস এখানে তো আগে থেকেই তোমার কি ছিল, tan 25 ডিগ্রিস ছিল, 1 মাইনাস, ধরো tan 25 ডিগ্রি তো তো এটার সাথে আমি একটা ছোট্ট করে 1 গুণ করে দিলাম, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে এই 1 ইকুয়ালস টু কি, 1 ইকুয়ালস টু আবার tan 45 ডিগ্রি, তাহলে আমি লিখলাম tan 45 ডিগ্রি, আর তোমার আগে থেকে তো tan 25 ডিগ্রিস ছিলই। এখন এই জিনিসটাকে একটু রিড আউট করো তো সুন্দর করে, tan a + tan b ডিভাইডেড বাই 1 - tan a ইন্টু tan b, tan a + tan b divided by 1 - tan a into tan b. That means tan a plus b. Yes or no? Tan a plus b. That means tan a এর মান কত, 45 degrees, b এর মান কত, 25 degrees। দেখো কত আসে, 70 degrees, tan 70 degrees। আচ্ছা, tan 70 degrees আবার এখানে কোথাও নাই, কি একটা মুসিবত। দেখো তোমার tan 70 ডিগ্রি কোথাও নাই, আছে? নাই। তাহলে এখন কি করতে হইব? আচ্ছা, তোমরা কি আবার এই যে এটা জানো, tan থিটা ইকুয়ালস টু cot π/2 মাইনাস থিটা, বা cot 90 ডিগ্রি মাইনাস থিটা, জানো তো এই যে দেখো, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি, tan থিটা। ইয়েস অর নো? জানো নিশ্চয়ই, মনে আছে? আচ্ছা, তাইলে এইখান থেকে দেখো তুমি tan থিটার ভ্যালু কত পাইছো, এখানে তোমার থিটা ইকুয়ালস হচ্ছে তোমার কি 70 ডিগ্রি, তাহলে তোমার এই যে tan 70 ডিগ্রি এটা ইকুয়ালস আমি লিখতে পারি না cot 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাইলে আলটিমেটলি আমার কত আসতেছে, cot 20 ডিগ্রিজ। দেখো cot 20 ডিগ্রিজ তোমার কোন অপশনে আছে? আছে। কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার ডিতে। একটু চালাক না হলে কিন্তু অ্যান্সার করা যাবে না, বুঝছো? একটু জাস্ট তোমাকে কি হইতে হবে, চালাক হইতে হবে, চালাক হইতে হবে আর কি। সবাই বুঝছি। আচ্ছা, তারপর আসো, দেখো কি বলছে, যে বি এর মান কত হলে এই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। বেশ ভালো কথা, দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে, এই হচ্ছে আমার দুইটা সরলরেখার সমীকরণ। এখন আমার কন্ডিশনটা কি, এরা সমান্তরাল হবে। আচ্ছা, এখন তোমাদেরকে একটা ট্রিক্স শিখাই, চলো। ধরো দুইটা সরলরেখার সমীকরণ, একটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0। তাহলে আরেকটা সরলরেখা ধরো হচ্ছে এরকম, যে এই a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এরা পরস্পর প্যারালাল বা সমান্তরাল হবে। যদি সমান্তরাল হয়, এই দুটো সমীকরণ যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে তাদের যে এক্স এর সহগ, হ্যাঁ এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ a1 আর একটা এক্স এর সহগ হচ্ছে a2, তাদের যে রেশিও, দ্যাট মিনস a1/a2 ইকুয়ালস টু y এর সহগদ্বয়ের অনুপাত, মানে b1/b2, হ্যাঁ এটা ইকুয়ালস হবে কি তোমার এই যে কনস্ট্যান্ট যে ভ্যালুগুলো আছে তাদের সহগদ্বয়ের অনুপাত। ঠিক আছে? তো এখানে থেকে দেখো তোমাকে দুইটা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে। তো তুমি দেখো তোমার এই যে এক্স এর যে সহগ,
প্রথমটার এক্সের সহগ কত 5, দ্বিতীয়টার এক্সের সহগ কত 7। যেহেতু এরা সমান্তরাল তাহলে এক্সের সহগের অনুপাত আর হচ্ছে তোমার এখানে প্রথমটার ওয়াই এর সহগ কত মাইনাস, তাহলে ওয়াই এর সহগের অনুপাত সমান হবে -7 বাই হচ্ছে তোমার বি। তাহলে তুমি দেখো দেখো কত আসে, বি কলস কত আসবে, বুঝে যাচ্ছে একটা মাইনাস ভ্যালু আসবে। 7 7 49 -49 বাই হচ্ছে তোমার 5। 49/5 কত নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে। শেষ, একদম ইজি। আরও অনেকগুলো প্রসিডিওর আছে যে সমান্তরাল যদি হয় তাহলে কি হয় যে সমীকরণ দুইটা দেখতে সেম হয়, কিন্তু হচ্ছে তোমার শুধুমাত্র কি হয় যে কনস্ট্যান্ট ভ্যালুটা চেঞ্জ থাকে। দুইটা সমান্তরাল সরলরেখার ইকুয়েশন বা দুইটা সরলরেখা তখনই সমান্তরাল হবে যখন তাদের এই এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সমান হবে, কিন্তু জাস্ট হচ্ছে তোমার এই কনস্ট্যান্ট ভ্যালু দুইটা আলাদা হবে, কনস্ট্যান্ট ভ্যালু দুইটা আলাদা হবে। যেমন দেখো এরা কিন্তু পরস্পর সমান্তরাল, এরা দুইটা পরস্পর সমান্তরাল। এখন তুমি একটা কাজ করতে পারো, এই বিয়ার ভ্যালুটা এখানে বসাই দিতে পারো, বসাই দিয়ে দেখবা যে এই এক্স এর সহগ আর ওয়াই এর সহগ সব সেম চলে আসছে। আচ্ছা, তারপর আসো তোমার যেমনে মন যায় তুমি অমনে করতে পারো। দেখো 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 কি বলছে তোমার এই sec স্কয়ার tan ইনভার্স 2। আচ্ছা তোমাদের এই ফর্মুলাটা মনে আছে, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাইলে sec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার থিটা। ইয়েস অর নো, মনে আছে তোমাদের ফর্মুলাটা? আচ্ছা, তাইলে আমরা এখানে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, sec স্কয়ার থিটার এই ফর্মুলাটা, যেখানে থিটা হচ্ছে কি তোমার tan ইনভার্স 2। আচ্ছা, এইখানে দেখো কি আছে, এটা একটা মজার জিনিস। দেখো cot ইনভার্স আর tan একসাথে আছে, দুইটার বিপরীত, তাহলে এটা ঘেঁচাং হয়ে যাবে। আবার দেখো সাইন আর cos ইনভার্স একসাথে আছে, তাহলে দেখো সাইন আর cos ইনভার্স ঘেঁচাং হয়ে এখানে তোমার পরে থাকবে শুধুমাত্র হচ্ছে x। তুমি চাইলে এটাকে করে ফেলতে পারো, বাট ওই যে কো অনুপাতগুলো যদি এরকম থাকে, দেখো কো অনুপাত মানে কি, দেখো দিস ইজ সাইন, সাইনের কো অনুপাত হচ্ছে কোসাইন। দিস ইজ ট্যানজেন্ট, ট্যানজেন্টের কো অনুপাত কি কোট্যানজেন্ট। তাহলে কো অনুপাতগুলো একসাথে থাকলে এরকম ভাবে হচ্ছে তুমি কাটাকাটি করে ফেলতে পারো। ইনভার্সগুলো যদি থাকে, ইনভার্স আর এটা যদি থাকে, তাহলে কট ইনভার্স ট্যান ইনভার্স ইজ ট্যান কট সাইন কস। বুঝছো? তাহলে দেখো এটা আর এটা কো একসাথে আছে, তাহলে ঘাচাং হয়ে গেল। তাহলে পরে থাকবে কি সাইন আর কজ ইনভার্স এক্স, সাইন ইন্টু কজ ইনভার্স এক্স। তাইলে তোমার এখান থেকে হচ্ছে সেম জিনিস, কোন অনুপাত চলে যাবে, শুধুমাত্র এক্স পরে থাকবে। তুমি চাইলে এই কজ ইনভার্সকে ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারো, ট্যান কাটাকাটি যাবে। তারপরে কট ইনভার্সকে তুমি সাইন ইনভার্সে নিয়ে যেতে পারো, তাহলে সাইন কাটাকাটি যাবে, এমনিও করতে পারো। তাহলে তোমার এই যে ম্যাথটা, এই ম্যাথটা তোমার দাঁড়াচ্ছে যে এরকম, এই যে এরকম দাঁড়াচ্ছে, এই যে এরকম দাঁড়াচ্ছে sec স্কয়ার tan ইনভার্স 2। তাহলে sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, থিটা কি, থিটা হচ্ছে তোমার এই tan ইনভার্স 2 প্লাস, তুমি তো আগে থেকে এখানে x লিখছিলা, তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ 1 প্লাস tan ইনটু এই যে tan স্কয়ার থিটা, এটার মানে কি এই tan ইনটু tan ইনভার্স 2 হোল স্কয়ার, আর আগে থেকে তোমার এখানে একটা এক্স ছিল। বেশ ভালো কথা। তাহলে দেখো তোমার এখান থেকে ট্যান আর ট্যান ইনভার্স কাটাকাটি যায়, তোমার থেকে 2 স্কয়ার মানে কি, 2 স্কয়ার মানে তোমার 4 প্লাস হচ্ছে এক্স, দ্যাট মিনস হচ্ছে তোমার কত 5 প্লাস হচ্ছে 5 আরে প্লাস হচ্ছে তোমার এক্স, 5 প্লাস হচ্ছে এক্স। দেখো তো তোমার কোন অপশনে আছে, এটা কত নম্বর অপশনে আছে, তোমার অপশন নাম্বার পিতে আছে। সবাই বুঝছি? তারপর আসো দেখো cos x কে ডিফারেন্সিয়েশন করতে বলছে। cos x তো আর না, cos 1/x আর কি, তো তুমি cos x কে করো না। cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস sin x। তো তারপর বাট এটা তো হচ্ছে তোমার x না, এটা হচ্ছে কি তোমার 1/x। তাহলে 1/x কে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করো, কি আসবে মাইনাস x ইনভার্স 2।
তাহলে তোমার এই মাইনাস আর মাইনাস কাটাকাটি যাবে, এক্স ইনভার্স 2 মানে কি 1/x স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার প্লাস। তার মানে 1/x স্কয়ার ইনটু সাইন ইনভার্স এক্স কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার বিতে আছে, অপশন নাম্বার বিতে আছে। সবাই বুঝছি। তারপর আবারও একটা ডিফারেন্সিয়েশন, লন এক্স, লন এক্স তো না, লন রুট এক্স। লন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x হয়। তো 1/x তো আর নাই, এখানে কি আছে? এখানে তো এখানে আছে হচ্ছে তোমার 1/√x, তাহলে 1/√x দেখো। বাট তুমি তো এটাকে এক্স ধরে নিছিলে, রুট এক্সকে এক্স ধরে নিছো, একটা বড় ভুল কাজ করছো। তাহলে এই রুট এক্সকে কি করবা? সরি বলবা। সরি বলা মানে কি? আরেকবার ডিফারেন্সিয়েশন করা। তাহলে রুট এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করে, রুট এক্সকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? তোমার এই 1/2x। তাহলে দেখো কি আসে, দেখো কি আসে, পারবা? দেখো এই রুট এক্স ইন্টু রুট এক্স কত যায়? রুট এক্স ইন্টু রুট এক্স হয়ে যায় হচ্ছে এক্স, তার মানে 1/2x। কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার ডিতে। সবাই বুঝছি? সবাই বুঝছি? তারপর আর ইকুয়ালস টু এ সাইন থিটা, এটা কি ধরনের সমীকরণ? এটা কি ধরনের সমীকরণ সেটা চাইছে। তো এটা কি ধরনের সমীকরণ? তোমার এটা পোলারে আছে, তুমি এটা কার্তেশীয়তে নিয়ে যাও, কার্তেশীয়তে নিয়ে যাও। আর ইকুয়ালস টু এ সাইন থিটা, আর ইকুয়ালস টু এ সাইন থিটা। বলো তো কি ধরনের সমীকরণ হইতে পারে এটা? বলো। তুমি তো জানো আর ইকুয়ালস টু রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সাইন থিটা আছে না? y ইকুয়ালস টু আর সাইন থিটা, x ইকুয়ালস টু আর cos থিটা। এখন কথা হলো যে ভাইয়া আমার তো এখানে আর সাইন থিটা লাগবে, কিন্তু আমার তো এখানে আর নাই, আমার এখানে আছে হচ্ছে এ। আচ্ছা ভালো কথা, তুমি একটা কাজ করো, আর দিয়ে উভয় পক্ষের গুণ দিয়ে দাও, কারণ আমার তো আর সাইন থিটা আনতে হবে, নাহলে তো আমি ওয়াই আনতে পারবো না। তাহলে উভয় পক্ষকে যদি হচ্ছে আমি আর দিয়ে গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে আর স্কোয়ার ইকুয়ালস টু এ আর সাইন থিটা। তাহলে দেখো আর ইকুয়ালস টু যদি তোমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে আর স্কোয়ার কি হবে? জাস্ট রুটটা ক্যান্সেল হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু দেখো আর সাইন থিটা ইকুয়ালস টু কি ওয়াই। আর কি করার কিছু আছে? দেখো তো তাহলে ব্যাপারটা কীরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু 0। এটা কার সমীকরণ বলো? এটা কার সমীকরণ ভাই, তোমরাই বলো। এটা দেখো এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, দুইটাই হচ্ছে 1, এবং এক্স ওয়াই রিলেটেড কোনো প্রকার পদ নাই। এই যে দেখো, এই যে আমরা পড়ে আসছিলাম না, দেখি 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 পড়ে আসছিলাম না, এই যে এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হইতে হবে, এবং এক্স ওয়াই রিলেটেড কোনো প্রকার পদ থাকা যাবে না। ঠিক সেম ঘটনাটা এখানে ঘটছে না? ঠিক সেম ঘটনাটা এখানে ঘটছে না? এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে সমান, দ্যাট মিনস যেটাকে আমরা এ ইকুয়ালস টু বি ধরছিলাম, এবং এক্স ওয়াই রিলেটেড কোনো প্রকার পদ নাই। তার মানে এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। এটা কিসের সমীকরণ? বৃত্তের সমীকরণ। তারপর আসো, তবে কি বলছে? এই সমীকরণের মূল, তাহলে তুমি সমীকরণটা বের করে ফেলো, তুমি আগে সমীকরণটা সলভ করো, তারপর আমরা মূলে যাব। তোমার এখানে কি বলছে? তোমার এখানে বলছে এই এক্স প্লাস 1/x ইকুয়ালস টু 0, লসাগু করো, এক্স এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এই এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু -1। এখন 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 তোমরা নিশ্চয়ই জানো আই স্কোয়ার ইকুয়ালস টু -1, আই স্কোয়ার মান -1। তাহলে আমি এখান থেকে বসাই দিতে পারি এক্স স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার। উভয় পক্ষরে যদি হচ্ছে এখন আমি স্কোয়ার রুট বা বর্গমূল করে দেই, তাহলে আমি কি পাবো? এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস আই, এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস আই। তাইলে দেখো তো এখানে ডেফিনেটলি যেহেতু এটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ, ডেফিনেটলি আমার মূল দুটা বেরোবে, এক্সের দুইটা মান বেরোবে। তাইলে তাইলে হচ্ছে তুমি দেখো তোমার এখানে অপশন এতে আছে একটা মূল, অপশন বিতে আছে হচ্ছে আরেকটা মূল। তাহলে অপশন এ আর বি তো কখনোই হওয়া পসিবল না, কখনোই হওয়া পসিবল না। কিন্তু 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 এই দুটোকে একসাথে করলে দেখো এই যে এ আর বি, দ্যাট মিনস প্লাস আই মাইনাস আই, তাহলে এটার অপশন হচ্ছে কত? এ অ্যান্ড বি, দুইটা একসাথে পসিবল, আলাদা আলাদাভাবে হইলে কিন্তু ভুল হবে, রাইট? তাহলে এক্স এর ভ্যালু কত পাইছো তুমি? প্লাস মাইনাস আই। তাহলে দেখো প্লাস মাইনাস আই কত নম্বর অপশনে আছে? প্লাস মাইনাস আই অপশন নাম্বার ডিতে আছে। এই হচ্ছে আমার আই আর এই হচ্ছে আমার মাইনাস আই। সবাই বুঝছি? ইয়েস অর নো?
সবাই বুঝছি? ওকে, তারপর আসো, তারপরে ম্যাথসে যাই। তাও কি বলছে? এটার উৎকেন্দ্রিকতা, এটার উৎকেন্দ্রিকতা। আচ্ছা, তোমরা কি দেখে বুঝতেছো যে এটা হচ্ছে তোমার একটা পরাবৃত্তের সমীকরণ, রাইট? আচ্ছা, তাহলে এখন এটার উৎকেন্দ্রিকতা কেমনে বের করা যায়? তুমি হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও। দ্যাট মিনস এই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 - 3 প্লাস এই যে 5টাকে যদি হচ্ছে আমি নিচে নিয়ে যাই ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 1 - 5 ইকুয়ালস হচ্ছে তোমার কত 1। তাহলে তুমি দেখো, তোমার এখানে এ স্কোয়ারের মান তুমি পাইছো হচ্ছে 3, আর বি স্কোয়ারের মান তুমি কত পাইছো 1/5। তাহলে বাকিটা আর কি আর কইরা দিতে হবে? একটু আগে হচ্ছে আমরা হাইপারবোলাটা করছিলাম, তখন করছিলাম প্লাস, এখন করবো জাস্ট মাইনাস, এখন করবো জাস্ট মাইনাস। 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে করো, এটা আর করে দিতে হবে। রুট ওভার ইসেন্ট্রিসিটি ইকুয়ালস টু কি হবে? রুট ওভার 1 - বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এটা করে ফেলো। তারপর আসো, এর কোন মানের জন্য? এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হয়? যখন তার নির্ণায়কের মান কি হয়? নির্ণায়কের মান 0 হইলে সেটা কি হয়ে যায়? একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে যায়। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে বলো? এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দেখো, এটার গুণ করো, 4 × 32, তার মানে হচ্ছে তোমার কি -32, আর একটা এ আছে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, আর হচ্ছে তোমার এখানে একটা মাইনাস, মাইনাস হচ্ছে 8 ইকুয়ালস হচ্ছে তোমার কত 0। এটা নির্ণয় হচ্ছে, এটা হচ্ছে তোমার 0। তাহলে তুমি দেখো তুমি এখানে কি পাচ্ছ? 32a ইকুয়ালস হচ্ছে তোমার কত -8। তাইলে এ ইকুয়ালস কত 4 × 32 -1/4। -1/4 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার ডিতে আছে। তারপর 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 দেখো কি বলছে, এটা লিমিটার ম্যাথ। এটা লাহপিতা মেরে দাও, লাহপিতা মেরে দাও। দেখো দেখো লাহপিতা মানে কি? তোমার যতক্ষণ পর্যন্ত এটা আনডিফাইন্ড বা অসংজ্ঞাত মান আসবে ততক্ষণ পর্যন্ত তুমি এটা কি করতে থাকবা? ডিফারেন্সিয়েশন করতে থাকবা। ডিফারেন্সিয়েশন করো, এটার ডিফারেন্সিয়েশন করো। সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে কজ এক্স, তো এইটা তো সাইন 2x। তাহলে সাইন 2x-কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলো? কজ 2x, কজ 2x, এই 2x-কে আরেকবার ডিফারেন্সিয়েট করবো, তাহলে আসবে হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই 2x স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে আমার 4x প্লাস এখানে হয়ে যাবে হচ্ছে 1। এখন আমি যদি এখানে x টেন্স টু 0 বসাই দিই, দেখি x টেন্স টু 0 বসাই দিলে এখন আনডিফাইন্ড ভ্যালু আসবে না। তাহলে এখন আমি করে ফেলতে পারবো। দেখো এখন আমি যদি x টেন্স টু 0 বসাই কত আসবে? 2 × cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি ভ্যালু কত 1। তারপর এটুক হয়ে যাবে 0, থাকবে হচ্ছে তোমার 1। দ্যাট মিনস তোমার 2 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার বিতে আছে। তারপর আচ্ছা, জটিল সংখ্যা, জটিল সংখ্যা দিয়ে দিছে, এটার মডুলাস বের করতে বলছে। আচ্ছা, তোমাদেরকে ভাইয়া হচ্ছে আরেকটা ট্রিক শিখাই চলো। যদি এমন থাকে যে তোমার দুইটা জটিল সংখ্যার মডুলাস বের করতে বলছে, সেই ক্ষেত্রে ওইটার মডুলাস হবে কি জানো? তুমি প্রথমে হচ্ছে তোমার উপরে যেটা থাকবে, লবে যেটা থাকবে সেটার মডুলাসটাকে বের করবা। তারপর হরে যেটা থাকবে সেটার মডুলাসটাকে বের করবা, ভাগ করে দিবা। প্রথমটা দিয়ে দ্বিতীয়টা ভাগ করে দিবা। তাহলে এটার মডুলাস কি হবে? এটার মডুলাস হবে হচ্ছে তোমার 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে হচ্ছে তোমার 4। এটার মডুলাস কি হবে? 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার, সরি উপরে আমি কি লিখলাম? এটা 4 কেন লিখলাম? 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে তো 9, 9 আগে কত? 9 আগে হচ্ছে তোমার 10, 9 আগে হচ্ছে তোমার 10, 2 4, আর হচ্ছে তোমার 5। তার মানে তুমি এটাকে লিখতে পারো √10/5। দ্যাট মিনস তোমার √2। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন নাম্বার বিতে আছে। শেষ, অপশন নাম্বার বিতে আছে। সবাই বুঝছি? সবাই বুঝছি? যদি ভাগাকারে না থেকে গুণাকারে থাকতো, ধরো তোমাকে দুইটা জটিল সংখ্যা ভেবে দিয়ে দিছে Z1 × Z2, বলছি কি এদের মডুলাস বের করো। তুমি ফার্স্টে Z1 এর মডুলাস বের করে ফেলবা, তারপর হচ্ছে তুমি Z2 এর মডুলাস বের করে ফেলবা, দুইটার গুণ দিয়ে দিবা, যেটা আসবে সেটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। যদি তোমাকে আর্গুমেন্ট বের করতে বলে, যে ধরো দুইটা, ধরো তোমাকে একটু এই জিনিসটা দেখাই দেই, ধরো দুইটা
জটিল সংখ্যা ভাগাকারে আসলে তোমাকে আর্গুমেন্ট বের করতে বলছে, তাহলে তুমি কি করবা, প্রথমে এই Z1 এর আর্গুমেন্টটা বের করবা, তারপর হচ্ছে তুমি Z2 এর আর্গুমেন্টটা বের করবা, প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করে দিবা। যদি তোমাকে আর্গুমেন্ট বের করতে বলে কিন্তু দুইটা জটিল সংখ্যা গুণাকারে থাকে, তখন কি করবা, এই প্রথমটার আর্গুমেন্ট বের করবা, দ্বিতীয়টার আর্গুমেন্ট বের করবা, যোগ করে দিবা। সবাই বুঝছি? দাঁড়াও, এই জিনিসটাকে একটু নিচে পাঠিয়ে দিই, নাহলে হচ্ছে আবার জিনিসটা সাথে হচ্ছে তোমরা হয়ে যাবা। সবাই বুঝছি? আর্গুমেন্টস এবং মডুলাস বের করা শর্টকাট ফর্মুলা, মানে শর্টকাট না, এটা বেসিক্যালি নিয়ম আর কি, এটা একটা নিয়ম, শর্টকাট বলা যাবে না। দেখো কি বলছে, a প্লাস বি ইকুয়ালস টু π/4 হলে এই যে এইটুকুর ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, বেশ ভালো কথা। দেখো তোমাকে দিয়ে দিছে গিভেন a প্লাস বি, হ্যাঁ কি দেওয়া আছে দেখো, এই এ, কি ব্যাপার, হ্যাঁ রে, টেন লিখতে এই a প্লাস বি ইকুয়ালস হচ্ছে π/4 মানে 45 ডিগ্রি আর কি। উভয় পক্ষতে আমি 10 নিয়ে আসি, তাহলে কি আসবে, 10 a প্লাস বি ইকুয়ালস টু 10 π/4। তাইলে দেখো 10 a প্লাস বি মানে কি, 10 a প্লাস 10 বি, মাত্র না আমরা এই ফর্মুলাটা শিখে আসছি, ডিভাইডেড বাই 1 মাইনাস 10 a ইন্টু 10 বি ইকুয়ালস টু 10 π/4 মানে 10 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, ভ্যালু হচ্ছে কত, 1। এখন তুমি জাস্ট এটা একটু সিম্পলিফাই করে দেখো তো, তোমার এটার রেজাল্ট চলে আসবে। তাহলে এখন তুমি একটা কাজ করো, ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও। ক্রস মাল্টিপ্লিকেশন করলে তোমার কি থাকবে, তোমার এখানে থাকবে হচ্ছে 10a প্লাস 10b ইকুয়ালস টু 1 মাইনাস 10a ইন্টু 10b। দেখো তোমার এটার মান বের হয়ে গেছে, বুঝছো কেমনে বের হয়েছে, বুঝো না এখনো? এটার এই পাশে নিয়ে আসো, এই যে দেখো, এটাকে লেখা যায় না এখন, 10a প্লাস 10b প্লাস 10a ইন্টু 10b ইকুয়ালস টু তোমার 1। তো তুমি ভাই এখন কমন নাও, এখানে 10 আছে, এখানেও 10 আছে, কমন নিতে পারো। তারপর তুমি দেখবা যে সব জায়গায় ঘুম ভাঙ করার পর তোমার অ্যান্সার হচ্ছে 1। বাকিটা করে ফেলো, কমন নাও, কমন নিয়ে বাকিটা করে ফেলো। বাকিটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, একটা লাইন। তারপর দেখো বলছে কি, যে দুইটা সমান্তরাল সরল রেখা তাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। তবে একটু কমেন্টস করে জানো তো তার আগে অ্যান্সার কত হবে, ততক্ষণ ভাইটা করে দিই। এই দুইটা সমান্তরাল সরল রেখার, এই হচ্ছে একটা সরল রেখা এবং এটা সরল রেখা, বলছে কি এরা সমান্তরাল যদি হয় তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, ধরো দুইটা সমান্তরাল সরল রেখা আমি আগে লিখি। ধরো একটা সরল রেখা হচ্ছে, এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0, আর আরেকটা সরলরেখা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই, ধরো এটাকে C1 দিলাম, আর এটা হচ্ছে তোমার C2 ইকুয়ালস টু 0। এই দুটো সমান্তরাল যদি হয় তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব হবে যে ধরো তোমার এই C2 মাইনাস C1 মানে কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টের ডিফারেন্স ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার এই রুট এই এক্সের সহগ মানে এ স্কোয়ার প্লাস ওয়াই সহগ মানে হচ্ছে তোমার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি তোমার সমান্তরাল সরলরেখা দ্বারা মধ্যবর্তী দূরত্ব। এখন দেখো আমার মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমাকে হচ্ছে যে এখানে কে এর মান বের করতে হবে। এখন কে এর মানটা কেমনে বের করবো, দেখো আমার এইখানেও 3x মাইনাস কে ওয়াই, তাহলে এটাও যেহেতু কে, আমি যদি এই কে এর মান বের করে ফেলতে পারি তাহলে এটাও হচ্ছে আমার কে। এবং আমরা কিন্তু হচ্ছে মাত্র পরে আসছিলাম যে দুইটা সমান্তরাল সরলরেখা যদি হয় বা দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে a1/a2 ইকুয়ালস কি হবে, আমার b1/b2 হবে। তাহলে আমার এটার a1 আমি ধরলাম হচ্ছে 3, তাহলে এটার a1 ও এটার a2 হবে 3, তাহলে এটা তো দেওয়াই আছে। এখানে b1 এটা হচ্ছে তোমার কত, -2, আর b2 এটা হচ্ছে তোমার কত, -k। তাহলে তুমি দেখো তুমি এখান থেকে কত পাচ্ছ, -k ইকুয়ালস টু -2, দ্যাট মিনস k ইকুয়ালস টু 2।
2, এটাও এটা অবশ্য তোমার দেখেও বুঝে ফেলা যায় যে কে এর মান হবে কত তোমার 2। তাহলে কে এর মান তো তুমি 2 বের করেই ফেললা, তাহলে এই হচ্ছে তোমার 2। তাহলে তুমি একটা জিনিস একটু দেখো তো, তোমার এই যে কনস্ট্যান্ট এটা হচ্ছে 2 আর এটার কনস্ট্যান্ট হচ্ছে কত তোমার -11। তাহলে C2 - C1 কত হবে বলো? C2 কে তুমি ধরলা তো 2 আর C1 কত -11, -11 মানে এটা হয়ে যাবে হচ্ছে তোমার +11 √a² + b²। তার মানে হচ্ছে তোমার √ এর মান কত? এর মান হচ্ছে তোমার 3 আর বি এর মান হচ্ছে তোমার কত 2। তাহলে একবার করে ফেলে 3 করলে কত হয় 9, তারপর 2 করলে কত হয় বলো বলো 2 করলে কত হয় 4, 9 আর 11 কত হয়, আর সরি 9 আর 4 কত হয় 13, তাই না? তাহলে এই হচ্ছে তোমার 13। তাহলে 13/√13 তোমার এটার অ্যান্সার কত আসতেছে 13/√13। তাহলে এই জিনিসটা কিরকম, এই যে 13 এটাকে আমরা লিখতে পারি না √13 × √13 ডিভাইড বাই তোমার কত 13, 13 কাটাকাটি যায় তোমার থাকে হচ্ছে √13। দ্যাট মিনস তোমার এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। তোমার অ্যান্সার কত? এটা অ্যান্সার হচ্ছে অপশন ডি। সবাই বুঝছি? তারপর আসো, খুবই ইজি ম্যাথ। দেখো কি বলছে যে এটা 100 একক স্পর্শকের ভিতরে ব্যাস কি হবে ওই বৃত্তের কেন্দ্রের ভুজ। বৃত্তের কেন্দ্রের ভুজ কত 3, যেহেতু ব্যাসার্ধ তাহলে কত হবে শুধু 3, তাহলে ব্যাস কত হবে 3 দুগুণে 6। দেখো 6 কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার ডিতে আছে। এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে তুমি যেহেতু এটা 2/2 আকার একটা ম্যাট্রিক্স, তাহলে তুমি একটা কাজ করো ভাই, তুমি আগে হচ্ছে এটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করে ফেলো। এর বিপরীত ম্যাট্রিক্স কি হবে? তুমি ফার্স্টে এটার হচ্ছে 4 একে 4 -6 4 -6, তারপর কি করবা? তারপর হচ্ছে তুমি এই যে এটারে ইন্টারচেঞ্জ করাও, তাহলে 4 এর জায়গায় 1 যাবে, 1 এর জায়গায় 4 আসবে, 4 1। এই 2 আর এই 3 এইটা হয়ে যাবে -2, এটা হয়ে যাবে হচ্ছে আমার -3। তাহলে আমি এখান থেকে পাচ্ছি -½ 4 -2 -3 1। আমি যদি এখন সুন্দর করে যোগ বিয়োগ গুণ ভাগ করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি তোমার -2, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কত আমার 3/2 আর এটা হয়ে যাবে হচ্ছে তোমার 1/2। তাইলে এখন এটা ট্রেস মানে কি মুখ্য কর্ণদ্বয়ের বলো মুখ্য কর্ণদ্বয়ের যোগফল। তাইলে মুখ্য কর্ণ কত -2 আর -½ তাহলে যোগ করো, 2 এর সাথে তুমি হাফ যোগ করলে কত হবে 2.5 মানে 5/2, যেহেতু মাইনাস আছে -5/2 কত নম্বর অপশনে আছে? এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এতে। শেষ, মুখে করে ফেলা যায়। আচ্ছা তোমাদের কি মনে আছে এই a⁴x কে যদি তুমি হচ্ছে ইন্টিগ্রেশন করো কি আসবে 1/(x ln a)। 1/(x ln a) বাকিটা করে দিতে হবে, করে ফেলো। ও প্লাস c, এটা তো কনস্ট্যান্ট আসবে জানা কথা। এই বৃত্তের ব্যাসার্ধ চাইছে ছোট্ট বন্ধু, এই বৃত্তের ব্যাসার্ধ চাইছে। তাই তুমি আগে বৃত্তটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাও মানে কি যে তোমার এই x² সহগ আর y² সহগকে তুমি 1 রাখবা, তাহলে 2 দিয়ে পুরা সমীকরণটাকে ভাগ করে দাও। 2 দিয়ে সমীকরণটাকে ভাগ করে দিলে তুমি এখান থেকে পাবা x² + y² - 3/2x + 2y = 0। ব্যাসার্ধ কি? ব্যাসার্ধ হচ্ছে কি তোমার এই বৃত্তের কেন্দ্রের ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার মাইনাস হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট ভ্যালু। তো কনস্ট্যান্ট তো তোমার এখানে নাই। বৃত্তের কেন্দ্রের ভুজ কি? বৃত্তের কেন্দ্রের ভুজ হবে হচ্ছে তোমার এই যে x এর সহগকে তুমি -2 দিয়ে ভাগ করো, তাহলে g এর মান আসবে কত তোমার 3/4। আর এই f এর মান কত হবে? এই মানে হচ্ছে কোটি হবে কত তোমার -1। কেন্দ্র আর সি এর মান তোমার 0, যেহেতু তোমার এখানে কি নেই কোনো প্রকার কনস্ট্যান্ট ভ্যালু নাই, সি = 0। তাহলে এখন তুমি এটা বের করে ফেলো √3/4, তার মানে কত 9/16 প্লাস 1 করো 16, 9 আর 16 কত হয় 25। তাহলে 25কে রুট করলে হয় হচ্ছে 5 আর এটা হচ্ছে তোমার 4, 5/4। 5/4 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার এতে আছে। এটা আছে হচ্ছে আমার অপশন নাম্বার এতে। সবাই বুঝছি? সবাই বুঝছি?
তারপর আসো cos theta equals to cos theta equals to 12/13 দিয়ে দিস। আচ্ছা এইটার চাইতে মজার ম্যাথ কি আর হওয়া পসিবল? আমি এটাকে থিটা ধরলাম, তাহলে এটা হচ্ছে আমার ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ। তাহলে tan theta equals to কি তোমার লম্ব বাই ভূমি। তাহলে তুমি লম্বটা বের করে ফেলো, লম্বটা বের করে ফেলো। 169 থেকে তুমি 144কে মাইনাস দাও, মানে কি √13² - 12²। 13² মানে কি 169, এটা থেকে তুমি 140কে মাইনাস দাও, কত আসবে 25। 25কে রুট করলে কত আসে 5। তাহলে tan থিটা ইকুয়ালস টু কি হবে? tan থিটা ইকুয়ালস টু 5/12। 5/12 কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার এতে আছে। সবাই বুঝছি? তারপর আসো সেম জিনিস, সেম জিনিস y equals to 3x, x অক্ষ এবং x equals to 2। আচ্ছা x equals to 2 মানে কি? এটা y equals to 3x মানে কি? এই x এর ভ্যালু যদি তুমি 2 বসাই দাও তাহলে তোমার এখানে কত আসবে 6। আচ্ছা তাহলে তোমার জিনিসটা দেখতে যে এরকম হবে অনেকটা, এটার ভ্যালু আসবে হচ্ছে তোমার কত 2,6 আর এটা হচ্ছে তোমার 2। তাহলে যে এরকম একটা তোমার ত্রিভুজ আসবে। তাহলে এই ত্রিভুজের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তুমি এটা তো তোমার মূল বিন্দু অরিজিন 0 0 0 0। তো তুমি হচ্ছে ত্রিভুজের 3টা শীর্ষ জানো, ওভাবে করে ফেলতে পারবা, অথবা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এইভাবেও করে ফেলতে পারো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তোমার যেমনা মন চায়, তোমার যেমনা মন চায় করে ফেলতে পারো। আচ্ছা তাহলে কি বলছে 3 নিউটন এবং 4 নিউটনের বল 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, তাহলে লব্ধি, লব্ধি কি হবে বলো? আর স্কয়ার ইকুয়ালস হচ্ছে তোমার কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos 120 ডিগ্রিজ। বলো তো ভাই এটা না পারার মতো কিছু? জীবনের প্রথম ফিজিক্স বইয়ে তোমরা এই সূত্রটা শিখছো, তাই না? তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কত দেখো 3 স্কয়ার মানে 9 প্লাস 16 প্লাস 3 দুগুণে 6 4 6 24 24 মাইনাস হাফ। তাইলে তুমি দেখো তো তোমার এখানে কি থাকে, আর স্কয়ার ইকুয়ালস টু 9 আর 16 হচ্ছে তোমার 25 মাইনাস হচ্ছে তোমার 12। 25 থেকে তুমি 12 মাইনাস করে দাও, কত থাকবে 13। 13 এটা কার মান? আর স্কয়ারের মান। তাহলে আর ইকুয়ালস টু কি হবে √13। √13 কত নম্বর অপশনে আছে? এটা আছে তোমার অপশন নাম্বার বিতে। আচ্ছা সো এই যে আমাদের পুরো আজকের ক্লাসটা, তো তোমরা সবাই যারা যারা ক্লাস করছো তোমাদেরকে ভাই পিডিএফটা দিয়ে দিচ্ছে, তোমরা চাইলে হচ্ছে এই পিডিএফটা একবার রিভাইজ করে ফেলতে পারো। এখানে হয়তো আর 2-1টা ম্যাথস আছে, সো তোমরা চাইলে হচ্ছে এই ম্যাথগুলো করে ফেলতে পারো। তাহলে তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই।